ভাই, আসসালামু আলাইকুম। স্বপ্ন শুরু করছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সেন্টার ফর গভর্নেন্স সিজিএস বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বেহাল গণতন্ত্র, প্রবিত্ত আইনের শাসন, এই ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে জন্ম বাংলাদেশের, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীন দেশ। কিন্তু 50 বছর পরে এই প্রশ্ন উঠছে যে আমরা আসলে কতটা চিন্তায়, কর্মে, কথায়, ভাব প্রকাশে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছি, আমাদের মৌলিক অধিকারগুলো, মানবিক অধিকারগুলো আমরা কতটা নিশ্চিত করতে পেরেছি। যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, এটি স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ছিল, অর্থাৎ আইনের বাইরে গিয়ে, আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে হত্যা করা, এবং সেটি রাষ্ট্রীয় নানা অ্যাপারেটাস, নানা প্রতিষ্ঠান এর সঙ্গে, বিশেষ করে আইন শৃঙ্খলা নানা নামে এই কাজগুলো করেছে। এবং এই যে বিচারিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংগঠিত যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড বাংলাদেশকে এখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানা প্রশ্নের মুখে, নানা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাংশন বা অবরোধ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং তার 7 কর্মকর্তার বিরুদ্ধে, প্রাক্তন এবং বর্তমান, যেটি বাংলাদেশের ভাবমূর্তিকে বড় প্রশ্নের মধ্যে ঠেলে দিয়েছে এবং বাংলাদেশকে নানাভাবে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে অনেকেই মনে করেন। এবং এই 7 কর্মকর্তার মধ্যে এখন পুলিশের প্রধান রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের প্রধান রয়েছেন। এবং একথা আমরা সকলেই জানি যে সংবিধান অনুযায়ী প্রত্যেক অপরাধীর আত্মপক্ষ সমর্থন করবার অধিকার আছে, এবং একজন ব্যক্তি যখন কোনো অপরাধ করলে তার পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবার কথা, সাক্ষ্য উপস্থাপন করতে পারবার কথা, এবং এটি তার মানবাধিকার অন্তর্ভুক্ত। কিন্তু বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে সংস্কৃতি গড়ে উঠেছে এবং সঙ্গে যুক্ত হয়েছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মতো ঘটনা, এবং তার সঙ্গে যুক্ত আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইন, যেটি মানুষকে স্বাভাবিক সাধারণ মত প্রকাশে নানাভাবে বাধার সৃষ্টি করছে। তো এই যে বিচারের আগেই কোনো আইনের তোয়াক্কা না করে অভিযুক্তকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রাণ দিতে হচ্ছে, সেটি নিয়ে বাংলাদেশে একটা ভয়ের আবহাওয়া, ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এবং ক্রমবর্ধমান এই ভয়ের সংস্কৃতি নিয়ে দেশের এবং দেশের বাইরের মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা জানিয়ে আসছে অনেকদিন ধরেই। এবং আমরা এটিও জানি যে এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, এটি খুব একটা নতুন নয়, এবং এর জন্য কম বেশি প্রায় প্রতিটি সরকারি দায়ী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন হয়েছিল এক সরকারের আমলে, তখন যারা বিরোধী দলে ছিলেন তারা তার নিন্দা করেছেন, কিন্তু এবং সেই সরকারের সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জন্য ইনডেমনিটি অ্যাক্টের মতো অ্যাক্ট করা হয়েছে, মানে তাদেরকে কোনো বিচারের আওতায় আনা হবে না, সেরকম একটা আইন করা হয়েছে। কিন্তু দেখা গেল যে যারা সেই সময় সেই সব প্রক্রিয়া কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন, তারা ক্ষমতায় এসে সেই প্রক্রিয়াকে অব্যাহত রেখেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে আরো বিস্তৃত করেছেন। এবং এটিও আমরা বলতে পারি যে এই যে ঘটনাগুলো ঘটেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের, একসময় গল্প লেখার লক্ষ্য খুঁজে পেয়েছেন বলে কর্তা ব্যক্তিরা মনে হয়নি, কেননা একই গল্প, প্রতিটি ঘটনা একটা করে ক্রসফায়ারের ঘটনা, একজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, এবং গল্পটা আমরা পরের দিন পত্র পত্রিকায়, গণমাধ্যমে একই ভাষ্য শুনতে পেয়েছি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এই বিষয় নিয়ে একটি গবেষণা কর্ম এই মুহূর্তে পরিচালনা করছে, এবং 2019 সালের জানুয়ারি থেকে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে তথ্যপাত্র আমরা সংগ্রহ করেছি, তাতে উঠে আসে এই 3 বছরে 592 জন ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং এদের মধ্যে সর্বোচ্চ হত্যাকাণ্ড ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তথাকথিত বন্দুক যুদ্ধে, এবং কারো কারো মৃত্যু হয়েছে পুলিশের হেফাজতে, সেটিও আমরা জানি। এবং কেউ আবার মারা গিয়েছেন সরাসরি ক্রসফায়ারে। এবং পাশাপাশি এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে পুরো দেশ জুড়ে, যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে কক্সবাজার জেলাতে, যেখানে আমরা জানি মেজর সিনহার কথা, তার হত্যাকাণ্ডের কথা, ওসি প্রদীপের কথা আমরা জানি, এবং ওসি প্রদীপ কতগুলো হত্যাকাণ্ডের সাথে যুক্ত সেগুলো আমরা নানা মাধ্যমে শুনেছি। এবং মেজর সিনহা হত্যার মামলার রায় বিচারক উল্লেখ করেছেন
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওসি প্রদীপ কতগুলো শতাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। এবং এই হত্যাগুলো বিশ্লেষণ করলে আমরা যেটি দেখতে পারি, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য মতে ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধ ঘটনাগুলো তখনই তারা ঘটছে যখন তারা নানা রকমের অভিযান চালাচ্ছেন, যেমন মাদক বিরোধী অভিযানের সময় এরকম অনেক ঘটনা ঘটেছে। এবং অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে আসলে অনেক নিরপরাধ মানুষকে বা রাজনৈতিক কারণ অনেককে মাদকের মামলায় বা মাদকের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, অনেকের বাড়িতে পকেটে মাদক ঢুকিয়েও তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়ে গেছে। এইসব নানা রকমের অভিযোগ আছে এবং কোনোভাবেই রাষ্ট্র আসলে এগুলোকে প্রমোট করতে পারে না, উৎসাহ দিতে পারে না। এবং এই পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর তদন্ত হওয়া উচিত, সেটি আমরা খুব একটা লক্ষ্য করি না। এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এবং সুশাসন, গণতন্ত্র যে প্রশ্নের মুখে, আইনের শাসন যে প্রশ্নের মুখে, এই ঘটনাগুলো তার অন্যতম নজির। আজকে এই আলোচনা আমাদের সঙ্গে আমরা নানা ক্ষেত্রে কয়েকজন বিশিষ্ট জনকে আলোচনায় অংশ নেবার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্য, যিনি এই মুহূর্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান, সাবেক মন্ত্রী তিনি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থাৎ ক্ষমতাসীন দলের প্রেসিডিয়ামের সদস্য, তিনি এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। আমাদের সঙ্গে যুক্ত হবার কথা রয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান, প্রফেসর মিজানুর রহমান। আমাদের সঙ্গে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান ডক্টর প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ রয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক এবং অর্থনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ডক্টর রেজা কিবরিয়া, এবং আছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব মোহাম্মদ খান। আজকের এই আপনাদের সকলকে স্বাগত। সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন টেলিভিশন এবং পত্রপত্রিকার সাংবাদিক বন্ধুরা যারা সংবাদ সংগ্রহের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকেও আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমার সহকর্মী যারা এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে রয়েছেন তাদেরকেও আমার ধন্যবাদ। আমি আলোচনা শুরু করবার জন্য, সূচনা বক্তব্য রাখবার জন্য এবং অনুষ্ঠান শুরু করবার জন্য অনুরোধ করছি আজকের এই ওয়েবিনারের সভাপতি, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ জিল্লুর রহমান। সবাইকে সালাম, শুভেচ্ছা। এই পর্বে আমি জাস্ট একটা সূচনা বক্তব্য, মানে কয়েকটা মন্তব্য করবো। সেটা একটু ব্যাপক, একটু প্যাকেজে, অর্থাৎ আমাদের যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে সংস্কৃতি বা কালচার যেটা আমরা এখন দেখতেছি, এটা কিন্তু একদিনে হয়নি। এই স্বাধীনতা পরবর্তী সময়ে, সে সময়েও কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতো, এবং সেটা কিন্তু শুধুমাত্র যে সরকারি সিকিউরিটি বাহিনী দ্বারাই হতো তা না, কিন্তু সেখানে কিন্তু নন স্টেট অ্যাক্টররাও ছিল, কিছু কিছু বাহিনী ছিল, তারা এমনকি মুক্ত অঞ্চল গঠন করে সেসব জায়গায় লোক ধরে নিয়ে যেত, মেরে ফেলা হতো, গুম করা হতো, এ ধরনের ঘটনা ছিল। তারপরে দেখুন যে বেশ কিছুদিন চলে গেল, একটা সময় আসলো যখন 2002, 3, 4 যখন বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসার পরে তারা কিন্তু একটা অপারেশন ক্লিন হার্ট নামে একটা ক্যাম্পেইন চালু করলো। সেইখানে প্রায় 60 জন লোককে, তাদের অনেকের বিরুদ্ধে মামলা ছিল, তাদেরকে হত্যা করা হলো। হত্যার এটা ছিল যে দূরের থেকে বুকের উপরে লাফিয়ে পড়ে পাঁজর ভেঙে দিয়ে হার্ট কোলাপস করে যেত, পরে বলা হতো যে সবাই হার্ট অ্যাটাকে মারা গেছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক, এই হত্যাকাণ্ডগুলির কোনো বিচার হয়নি, বরং ঠিক যেদিন অপারেশন ক্লিন হার্ট শেষ হয় তখন একটা অধ্যাদেশ জারি করা হয়, পরে অ্যাক্ট করা হয় ইন্ডেমনিটি। এইখানে যে জিনিসটা আমি অবজার্ভ করছি যে এটা আমাদের যে সিনহা সিনড্রোম, অর্থাৎ মেজর সিনহাকে হত্যা করার পরে কিন্তু সরকার একেবারে টপ গিয়ারে চলে গেল, বিচারটা কিন্তু শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে বিচার হয়নি কেন? এটা ছিল সিনহা সিনড্রোম ইন রিভার্স। যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তারা ছিল তখন যৌথ বাহিনী। এই যৌথ বাহিনীর সেনাবাহিনীর লোক ছিল, তখন র্যাব ছিল না, পুলিশ ছিল, বিভিন্ন বাহিনীর লোকজন এসে আসছে। সুতরাং তাদেরকে এই হত্যার জন্য বিচারের আওতায় আনা যাবে না। আর একটা দুর্ভাগ্যজনক, হতাশাব্যঞ্জক কথা, সেটা হচ্ছে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী
বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু এই অপারেশন ক্লিন হার্ট নিয়ে সোচ্চার ছিলেন, অনেকবার বলেছেন যেটা বিচার হওয়া উচিত। আমরা তাকে বাহবা দিয়েছি। কিন্তু উনি যখন ক্ষমতায় আসলেন 2008 সনে 9 সনে, তখন কিন্তু এই অপারেশন ক্লিন হার্টের কোনো বিচারের উদ্যোগ নেওয়া হয়নি। একটা সময় আসলো মানবাধিকার আইনজীবীরা এই ইন্ডেমনিটি অ্যাক্টটাকে হাইকোর্টে মামলা করে রহিত করে দিলেন। তখনও কিন্তু সরকারি কোনো অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষ থেকে এখানে কোনো মামলা করা হলো না। অর্থাৎ বিচারহীনতার যে কালচার, যে সংস্কৃতি, তার কিন্তু একটা ইতিহাস আছে। সেই ইতিহাসের ভাগিদার কিন্তু আমাদের এই দুই দলই। আপনি আরেকটা উদাহরণ আমি দিব, যে সেটা অনেকবারই বলেছি, আবারও আমি মনে করি বলা দরকার, যে সবচেয়ে বেশি বড় বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছে উদাহরণ হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ফাউন্ডিং ফাদার অফ দিস কান্ট্রি, তাকে হত্যা করা হয়েছে, তার পরিবারের অনেককে হত্যা করা হয়েছে, নারী, শিশু, অন্তঃসত্ত্বা মহিলাকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডটাকে বলা হয়েছে যে বিচার করা যাবে না। এটা কিন্তু আপনার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটের একটা ভায়োলেশন। সবাই বিচার পাওয়ার অধিকার আছে। বঙ্গবন্ধুর পরিবারের এরা অনেকদিন কিন্তু বিচার পায়নি। কেন? একটা ইন্ডেমনিটি অ্যাক্ট পাস হয়েছিল তৎকালীন 1979-এর দ্বিতীয় সংসদের 251 জন বিএনপি দলীয় সংসদ স্বেচ্ছায় ভোট দিয়ে এই আইনটা, ইন্ডেমনিটি অ্যাক্টটা পাস করছে। তার থেকেও দুর্ভাগ্যজনক যে এই 241 জন যারা নারী, শিশু, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে বিচার করা যাবে না, তাদের ভিতর থেকে কমপক্ষে 4 জনকে আওয়ামী লীগ সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী করছে। এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম যে এই কালচারটা যে গড়ে উঠছে, এটা আমাদের একটা সকল দলেরই এই দায়িত্ব নিতে হবে। বর্তমানে যেটা হচ্ছে সারা পৃথিবীতে জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং কমে আসতেছে, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে গত 10 বছরের ইতিহাস আপনি দেখেন, অধিকারের ওয়েবসাইটে দেখেন, আপনার জুডিশিয়াল কিলিংও বেড়ে গেছে, অ্যাটলিস্ট সেন্টেন্সিং বেড়ে গেছে। 20 জন লোক এক হিসাব ফাঁসি দিয়ে দিতেছে, আর এক্সট্রা জুডিশিয়াল কিলিংও কিন্তু বাংলাদেশে বাড়ছে। এটা কিন্তু একটা ট্রেমেন্ডাস, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা কি তাহলে এই যে আপনি দেখুন যে এই যে র্যাবের এগেনস্টে এবং 7 জন কর্মকর্তার এগেনস্টে যে স্যাংশনটা ম্যাগনেটসকি দেওয়া হয়েছে 6 জনকে, এই যে স্যাংশনটা দেওয়া হয়েছে, এটা তো কোনো শুধু ব্যক্তির জন্যই ক্ষতিকর না, এটা জাতির জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমাদের মাথা হেট হয়ে গেছে। এখন আমাদের এই রাষ্ট্রটাকে সেই বেলারুশ, ক্যাম্বোডিয়া, নর্থ কোরিয়া ইত্যাদি রাষ্ট্রের সাথে তুলনা করা হয় হিউম্যান রাইটস এর। এটা কিন্তু আমাদের জন্য ভালো না। এটার ইম্প্যাক্ট কিন্তু আরো অনেক ক্ষেত্রে এসে পড়বে। আরেকটা বিষয়, যে আমরা যে এই বিষয় কতটা আমরা যে মানে অবহেলা করি তার প্রমাণ হলো, আপনি দেখেন সেই দুর্বল চিত্রনাট্য আর কিন্তু শোনা যাচ্ছে না 10ই ডিসেম্বরের পর থেকে। তার মানে কি, এই যে সন্ত্রাসীরা পুলিশের উপর অ্যাটাক করতো, এই যে একটা বন্দুক যুদ্ধ হইতো, তাতে ওই আসামিটাই মারা যেত এবং তারা নিয়ে যেত ভোর রাত্রের দিকে 2টা থেকে 4টার মধ্যে এই বন্দুক যুদ্ধটা হইতো, সেই দুর্বল চিত্রনাট্য কিন্তু আর নাই। তার মানে কি, এই বাইডেন সাহেবের এই স্যাংশনের ফলে কি ওই দুর্বৃত্তরা ভয় পেয়ে গেছে, তারা আর পুলিশের উপর গুলি করে না? এটা আমাদের বিশ্বাস করতে হবে। আসল ঘটনা হলো যে আমাদের এইখানে যে এভিল ফোর্স গড়ে উঠছে, একটা হচ্ছে গুম করে, ডার্ক এলিমেন্ট, আর একটা হচ্ছে এই যে কিলিং করে। গুম আর কিলিং কিন্তু একই সাথে লিঙ্ক। আর একটা হচ্ছে যে এইসব কথা বলা যাবে না, অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে মুখ চেপে ফেলে একেবারে ধামা চাপা দিয়ে আমাদেরকে কথা বলতে দিবে না, খুন হবে, গুম হবে, কথা বলতে দিবে না। এই যে একটা ব্ল্যাক হোল হয়ে গেছে, একটা ডার্ক ফোর্স হয়ে দাঁড়াইছে, এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য আমাদের ওই স্যাংশনের উপর নির্ভর করলে হবে না, আমাদের নিজেদেরকে দাঁড়াতে হবে। আমাদের যে মানবাধিকার কমিশন অত্যন্ত দুর্বল একটা কমিশন। আমি তো ভয় পাচ্ছি না আবার ক্রস ফায়ার সাপোর্ট করে বসে, কোন সময় হঠাৎ করে বলে যে ক্রস করবে না, কি করবে? যেমন আমাদের কিছু নেতা, রাজনৈতিক নেতা, আমি
টিভিতে শুনেছি তারা বলছে যে ক্রস ফায়ারের দরকার আছে, ক্রস ফায়ারের দরকার আছে, তার অপরাধী। পরে শোনা গেল এখানে নাকি একটা ইনস্টিটিউশনাল সুইডিশ রেডিওতে যে একটা বাইর হয়েছিল, 2টা যদি হত্যা মামলা থাকে তাকে ক্রস ফায়ার দেওয়া যাবে। 2টা হত্যা মামলা থাকে, হত্যা মামলা থাকা মানে আমার নামে হত্যা মামলা হইতে পারে, আমি তো কোর্টে কনভিক্টেড হইনি, আমাকে প্রমাণিত হইতে হবে। যদি প্রমাণিত হয় হত্যা মামলায়, আর ফাঁসি হোক, জুডিশিয়াল কিলিং হোক, আই ডোন্ট মাইন্ড, এটা মানতে হবে। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ করছে, সেই 2টা অভিযোগের উপর ভিত্তি করে আমাকে ক্রস ফায়ার করা হবে। আবার রাত্রে এই উজুও নাকি করানো হয় তাদেরকে, উজু টুজু করায় নিয়ে। অর্থাৎ এই যে রাষ্ট্রের ভিতরে যেটা এই যে প্রশ্নবিদ্ধ আইনের শাসন, আইনের শাসনের সবচেয়ে বড় অংশটা হচ্ছে যখন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, এটা অনেক চিন্তা ভাবনা করে দেওয়া হয়। সেই ক্যাপিটাল পানিশমেন্টের অংশটা নিয়ে চলে গেছেন কারা? ডিস্ট্রিক্ট লেভেলের, থানা লেভেলের কিছু অফিসার। তারা কি জাজ? তারা কি জুরি? তারা কি প্রসিকিউটর? তারা তো ইনভেস্টিগেটর। আমি মানে এই জন্য খুব হতাশ হয়ে যাই যে আমরা ইনফ্যাক্ট এটার যে শুধুই যে সরকার দায়ী তা না, আমাদের যে সিভিল সোসাইটির ভিতরেও, এমনকি রাজনীতিবিদদের ভিতরেও আছে যারা ক্রস ফায়ারকে সাপোর্ট করে। আর ক্রস ফায়ার যে সবসময় রাজনৈতিক কারণে হয় তা না, অনেক সময় আছে যে টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে। এই যে প্রদীপের কথা শোনা যাচ্ছে, যেখানে টাকা টাকা দেখছে সেখানে আইনা ওই মাদকের একটা দিয়া মানে ওই কয়েকটা ইয়া বা ট্যাবলেট দিয়ে খুন করে ফেলেছে, রাইট? এটা তো সেই মাৎসন্যায়, সেই যে পাল যুগের আগে যে মাৎসন্যায় ছিল, যে ছোট মাছকে মাঝারি মাছে খাইতো, মাঝারি মাছকে বড় মাছে খাইতো। আমরা কি সেই মাৎসন্যায় যুগে চলে গেলাম কিনা আমি জানি না। আমাদের এখানে মাননীয় সংসদ সদস্য শাহজাহান খান সাহেব যোগ করেছেন, বুঝতে পারছি। তাকে আমি সালাম জানাই, অভিনন্দন জানাই। উনি বীর মুক্তিযোদ্ধা। উনরা যখন যুদ্ধ করেছেন মাদারীপুরে, তখন কি এই বাংলাদেশের জন্য যুদ্ধ করছেন, যেখানে একটা লোককে পুলিশে ধরে নিয়ে রাতের আধারে গুলি করে তারপর ওই একটা চিত্রনাট্য কথা বললো যে ক্রস ফায়ার হতেছিল? তার জন্য তো না। সবাই স্বাধীনভাবে বাস করার অধিকার আছে, জীবনের অধিকার সবচেয়ে বড় অধিকার, মানুষের কথা বলার অধিকার সবচেয়ে বড় অধিকার। সেই অধিকার যখন ক্ষুণ্ণ হয় তখন আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। আমার মনে হয় আমি এই পর্যায়ে এইখানেই আমি থামি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আবার আমরা পুরো অনুষ্ঠান শেষে আপনার বক্তব্য শুনবো। এই ওয়েবিনার ইউটিউবে, ফেসবুকে এবং টুইটারে লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান। তাকে আমরা স্বাগত জানাই। আমি স্বাগত জানাই সিজেস পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক কূটনীতিক অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাকে আমি স্বাগত জানাই। আমরা প্রত্যেকের আলোচনা 2টো রাউন্ডে শুনবো। প্রথমে প্রত্যেকে 7-8 মিনিট করে যদি প্রথম রাউন্ডে বলেন এবং দ্বিতীয় পর্যায়ে গিয়ে হয়তো অন্যের কথা শুনে আরো কিছু কথা বলবার সুযোগ তৈরি হবে। সে সময় আমরা আবার প্রত্যেকের কাছ থেকে কিছুটা সময় নেব, কিছুটা সময় তাদের কথা শুনবো। আমি এই পর্যায়ে বলবার জন্য অনুরোধ করছি আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব মোহাম্মদ নূর খানকে, বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের সংগ্রামের অত্যন্ত সামনের সারির একজন মানুষ মোহাম্মদ নূর খান। মিস্টার নূর খান। স্যার আপনাকে টার্মিনেট করুন স্যার। থ্যাংক ইউ স্যার। যে বিষয়টি নিয়ে সিজিএস আজকে আলোচনার আয়োজন করেছে, আয়োজনকারীদের ধন্যবাদ জানাচ্ছি শুরুতে, এবং যারা আমার সহায়ক আলোচক তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে আমার কিছু কথা বলবো। মূল বিষয়টা হচ্ছে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিকেই আমরা আসলে আজকে আলোচনায় প্রাধান্য দিচ্ছি। তো মূলত আমরা গত 3 বছরের যদি আমরা আলোচনাটা আনি, এই 3 বছরের মধ্যে আমরা লক্ষ্য করব যে একটি সময় ছিল যে সময়টিতে আপনার রাগের বিরুদ্ধে যুদ্ধ এই ঘোষণা দিয়ে সারা দেশে কিন্তু একটা বিশেষ অপারেশন পরিচালিত হয়েছে। যিনি বলছেন মিস্টার নূর খান বাদ দিয়ে বাকি সবার অডিওটা মিউট করে রাখবেন প্লিজ, কারণ অনেক নয়েজ হচ্ছে। মিস্টার নূর খান, সরি। এই সময়কালে আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রায় 590-এর মতো কাছাকাছি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছেন, খুন হয়েছেন পরিষ্কার ভাষায়। এবং
আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে কক্সবাজার এলাকাতেই এর একটা বড় সংখ্যক মানুষ সংখ্যাগত দিকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং যেখানে একজন মেজর তিনিও এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং সেই ঘটনার পরে আমরা লক্ষ্য করেছি যে প্রায় 2 মাস সময় বাংলাদেশে একটি মাত্র ঘটনা ঘটেছিল, মানে সেটা পরের দিন, তারপর আর ঘটনা ঘটেনি। আমরা তখনও বলেছিলাম যে এই যে বিরতি, এটা কিন্তু শেষ মনে হচ্ছে না। এটা ছিল একটা অবস্থার প্রেক্ষিতে, যখন জনগণের ভিতর ক্ষোভ তৈরি হয়েছে, মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে, এবং মেজর সিনহা সাহেবের পেশাগত মানে উনি যে পেশার সাথে আগে যুক্ত ছিলেন, সেইখানে সহকর্মীদের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেটার কারণে এই সময়কালটা এক ধরনের মানে নীরবতা ছিল, অর্থাৎ ক্রস ফায়ারের ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করিনি। তারপরে যেটা লক্ষ্য করলাম যে গত 10ই ডিসেম্বর, এই গেল বছরের 10ই ডিসেম্বর যখন মার্কিন যুক্তরাষ্ট্র 7 জনের বিরুদ্ধে ট্রাভেল স্যাংশন দিল, তখন থেকে এখন অবধি প্রায় নেই বললেই চলে। এখন প্রশ্ন হচ্ছে, খুব যৌক্তিক প্রশ্ন হচ্ছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কি সন্ত্রাসীরা বন্দুকযুদ্ধ বন্ধ করলো, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বন্দুকযুদ্ধ বন্ধ করলো? প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন তাদের হেফাজতেরও কিন্তু মৃত্যুর সংখ্যা অনেক কমে গিয়েছে। 2-1টি ঘটনা এর মধ্যে আমি লক্ষ্য করলাম, এর বাইরে কিন্তু হেফাজতের মৃত্যুটিও নেই। আমরা লক্ষ্য করেছি যে বাড়ি থেকে মানুষকে ধরে নিয়ে যে নাটক সাজিয়ে খুন করা হয়েছে, এবং পরবর্তীতে বলা হয়েছে যে তাকে গ্রেপ্তার করার সময় অথবা তাকে নিয়ে অস্ত্র বা ড্রাগ উদ্ধারে অভিযানের সময় প্রতিপক্ষের গুলি বিনিময় হয়েছে প্রতিপক্ষের সাথে, এবং তখন সেই যাকে বন্দী অবস্থায় নেওয়া হয়েছিল তিনি মৃত্যুবরণ করেছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই যে গল্প, এই গল্পটি কিন্তু এক কথায় বলবো যে সাধারণ কোনো মানুষ বিশ্বাস করে না। এবং এই গল্পগুলো কোন কোন ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি যদি লক্ষ্য করেন যে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলি ঘটছে, এবং তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ যখন তাদের প্রতি বছর পুলিশ দিবস সপ্তাহ পালন করে, তখন পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যদের অনেককেই পুরস্কৃত করা হয় বিভিন্ন পদকে। আপনি যদি গত 10 বছর 15 বছরের এই পদক প্রাপ্ত ব্যক্তিদের কি কারণে তারা পদক পেয়েছেন যদি সেটি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে এই পদক যারা পেয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধেই ক্রস ফায়ার অথবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটিয়েছেন এরকম অভিযোগ আছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমরা এর আগে যেটা লক্ষ্য করেছি, যদি কোনো পুলিশ অফিসারের এলাকায় বা হেফাজতে পুলিশ কর্তৃক কোনো মানুষ হত্যাকাণ্ডের শিকার হতো বা মৃত্যুবরণ করতো, তার জন্য যে এনকোয়ারিটা হতো, এবং তারপর দেখা যেত যে ওই পুলিশ অফিসারের আর জীবনে প্রমোশন হতো না। আমরা কিন্তু এটা প্রত্যক্ষ করেছি বিগত দিন, আজ থেকে 40 বছর 50 বছর আগে এই ঘটনাগুলো ছিল। অর্থাৎ তখন ঊর্ধ্বতনদের ইন্সপেকশন খুব কঠিন ছিল, তাদের নজরদারির ভিতর সব থাকতো, এবং তারা এই ধরনের কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতেন। কারণ আইনে কিন্তু খুব স্পষ্ট করে লেখা আছে, বলা আছে কোন ক্ষেত্রে তিনি মানে গুলির মতো ঘটনা ঘটাতে পারেন এবং কোন ব্যক্তির উপর ঘটাতে পারেন, খুব স্পষ্ট করে। একজন যদি মৃত্যুদণ্ডের আসামি থেকে থাকে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে পারবেন, একজন সাধারণ সন্দিগ্ধ আসামির ব্যাপারে সেটা পারেন না। অনেকগুলো পর্যায় আছে, সেই পর্যায়গুলোর মানে ওই অবস্থা ঘটলে তখন কেবলমাত্র জানমাল এবং সরকারি অস্ত্র এগুলি রক্ষা করার জন্য তিনি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কন্ডিশনে উনি মানে গুলি চালাতে পারেন, এর বাইরে কিন্তু কোনো অবস্থাতে পারেন না। আমরা যদি খুব একটা ঘটনাকে আলোচনায় নিয়ে আসি, কমিশনার, আপনার টেকনাফের কমিশনার, যে এই মুহূর্তে আমি নামটা ভুলে গেলাম, এই কমিশনার কমিশনার একরামের ঘটনা কিন্তু আমাদের কাছে জীবন্ত। কিরকম জীবন্ত? তাকে যখন মানে নেওয়া হলো, অটোমেটিক কিন্তু যখন তাকে ক্রস ফায়ার দিবে তার কয়েক মুহূর্ত আগে, কয়েক সেকেন্ড বা মিনিট আগে তার মোবাইল অটো অন হয়ে গেল। অন হওয়ার পরে আমরা যেটা লক্ষ্য করলাম,
মেয়ে ফোন করে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কাঁদছো কেন? মেয়ে ফোন করার পর উনি যখন ফোনটা অন হয়েছে তখন উনি কাঁদছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কাঁদছো কেন? এরকম কয়েকটি কথা বলার পর ঠাস 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 কয়েকটা রাউন্ড গুলি হলো এবং তারপর সে মারা গেল চিৎকার দিয়ে। এই যে জীবন্ত একটা হত্যাকাণ্ড, অর্থাৎ আমরা অনুভব করতে পারলাম যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। সেই তদন্ত আমরা দেখলাম না, এবং পরিবারের পক্ষ থেকে মামলা করে এই পরিবেশটাও তৈরি করতে দেখলাম। সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ, ওখানে যে তাদের পরিবারের পাশে দাঁড়াবে এমন কিছু আমরা প্রত্যক্ষ করলাম না। বরং আমরা যেটা লক্ষ্য করলাম যে পরিবার শুদ্ধ সবাইকে পালিয়ে বেড়াতে হলো, তারাও জীবন নাশের হুমকি পেতে থাকলেন, তারাও ভয় পেতে থাকলেন এবং তারা পালিয়ে বেড়ায় নিজেদের জীবন রক্ষা করার চেষ্টা করলেন। আজ পর্যন্ত এত কিছু হওয়ার পরেও সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে সান্ত্বনা দেওয়া বা তাদের কাছে যে ক্ষমা চাওয়া বা আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সহযোগিতা করা বা সেই পরিবেশ তৈরি করা, এই কাজটি কিন্তু করেননি। আমরা লক্ষ্য করেছি যে মানুষকে বিচারের আওতায় না এনে সরাসরি নিজেরা, একজন সাব ইন্সপেক্টর, একজন সৈনিক, একজন সিও অথবা একজন মেজর সাহেব অথবা একজন ওসি সাহেব কিভাবে নিজে বিচারকের দায়িত্ব পালন করেছেন, প্রতিটি ঘটনা যদি আমরা প্রত্যক্ষ করি আমরা পাবো। এর চেয়েও ভয়াবহ ঘটনা কিন্তু বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটছে। আমি না উদাহরণ দিয়ে পারলাম না। ঝিনাদার হরিণাকুণ্ডতে আজ থেকে 7-8 বছর আগে আমি একটি ঘটনা পরিষ্কার মনে আছে এবং এই বিষয় নিয়ে আমি কাজ করেছি। সেখানে একটি ব্যক্তিকে অপহরণ করা হয়েছে তার মোটরসাইকেল সহ। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন জায়গায় তার পরিবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন এবং তাকে যে নেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলেছেন 2 দিন পরে তাকে ট্রাকের তলে ফেলে হত্যা করা হয়েছে। অভিযোগ কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অভিযোগ থাকলে প্রমাণের মতো পরিবেশ কিন্তু এখনো পাওয়া যায়নি। যার জন্য দেখেন ক্লিন হার্ট অপারেশনের ব্যাপারে যে বিধিনিষেধ ছিল, এটার বিচার করা যাবে না, এটি যখন মানবাধিকার সংগঠনগুলো আদালতের আশ্রয় নিয়ে এই বিধিনিষেধ প্রত্যাহার যখন করলেন, তারপরেও কিন্তু মামলা হচ্ছে না। মামলা করবে কার বিরুদ্ধে? করবে তো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। এখন পর্যন্ত বাংলাদেশের সেই পরিবেশটি কি এসছে যেই পরিবেশে আপনি আইন করে বললেন বা আপনি মুখে বললেন আপনি যে বিচারালয়ে বিচার পাবেন, এরকম অবস্থাটি এখনো আসেনি। মিস্টার খান আপনি একটু সংক্ষেপ করবেন, আমি আবার পরে আপনার কাছ থেকে শুনবো। এরকম একটি অবস্থা বিরাট করছে। সেখানে এটি গেল যে যারা সরকারি বাহিনীগুলি, এর বাহিনীর বাইরেও কিন্তু বাংলাদেশে নানাভাবে গুমের ঘটনা ঘটে, নানানভাবে মানুষকে গুলি করে হত্যা করা হয়। বিশেষ বিশেষ বাহিনীও তৈরি করেছে বিগত দিনে, আমরা এগুলি জানি, এবং সেইগুলিরও কিন্তু আসলে বিচার আজ পর্যন্ত অনেক ক্ষেত্রেই হয়নি। কিন্তু এখন যদি আমরা দেশটাকে ঠিক গণতান্ত্রিক একটা বিধি ব্যবস্থার দিকে ফেরত নিতে চাই, একটা পরিবেশকে নিশ্চিত করতে চাই, তাহলে আমার মনে হয় যে এখন আমাদের সব ঘটনাগুলোকে আস্তে আস্তে উদ্ঘাটন করতে হবে, একটা নিরপেক্ষ তদন্ত কমিশন করতে হবে, যারা এই যে তদন্ত করবেন এবং দোষীদের চিহ্নিত করে আমাদের যে আইন আছে সে আইনেই বিচার করা সম্ভব। আমাদের যে কনস্টিটিউশনের যে রাইটস দেওয়া আছে সাধারণ মানুষকে, সেই রাইটস কিভাবে ভায়োলেট করা হয়েছে নানান ভাবে, এগুলো আজকে সময় এসছে এগুলো চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসছে। ধন্যবাদ মিস্টার নূর খান, আপনি আমাদের সঙ্গে থাকবেন। এবং একথাও ঠিক যে আমরা কিন্তু সকল তথ্য পাই না, গণমাধ্যমের সব ঘটনার তথ্য কিন্তু আসে না, এবং অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা অনেক পরে জানতে পারি নানা সূত্রে, নানা মাধ্যমে। আমি এরপরে অনুরোধ করবো গণ অধিকার পরিষদের আহ্বায়ক এবং অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়াকে। আপনারা সবাই জানেন যে ডক্টর রেজা কিবরিয়া বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমরা ডক্টর রেজা কিবরিয়ার পরে সরকারি ভাষ্য শুনবো। এখানে সরকার দলীয় সংসদ সদস্য আছেন শাহজাহান খান, ডক্টর রেজা কিবরিয়ার পরে তার বক্তব্য শুনবো। এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই ধরনের ঘটনা ঘটেছে এবং র্যাব তাদের সময় সৃষ্টি, আমরা বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আছেন, তার কাছ থেকে আমরা পরে শুনবো। আমি বলবার জন্য অনুরোধ করছি ডক্টর রেজা কিবরিয়াকে। ডক্টর রেজা কিবরিয়া।
আহ, আমি খুব বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে কিছুক্ষণে চলে যেতে হবে। বাট খুব খুশি হয়েছে আমাকে ডেকেছেন এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু বলার জন্য। প্রথমে আমি নূর খান সাহেবের একটা স্মল কারেকশন করতে চাই। ট্রাভেল স্যাংশন, এটা ট্রেজারি স্যাংশন, কিন্তু ট্রাভেল নিয়ে শুধু না, এটা তাদের যারা এই কাজগুলি করেছে, যারা স্যাংশন ইন্ডিভিজুয়ালস, তাদের সম্পত্তি যুক্তরাষ্ট্রে সেটা ফ্রিজ করা হয় এবং বিভিন্ন বিষয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। ট্রাভেল স্যাংশন আছে, কিন্তু আরো অনেকগুলি স্যাংশন তাদের বিরুদ্ধে নেওয়া হয়, শুধু ট্রাভেল না। তো এটা অনেকটা কড়া একটা স্যাংশন। এখন বিদেশে এই ঘটনার পর আমাদের দেশে এই ধরনের হত্যাকাণ্ড, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে কমে গেছে, এটা থেকে বোঝা যায় যে সে অ্যাকশনে কাজ দিয়েছে, পুরোপুরি কাজ দেয়নি। আজকে একটা খবরের কাগজে আসছে যে আমাদের সিলেটের সুনামগঞ্জের ওয়াজির মিয়াকে পুলিশ নির্যাতনে মেরে ফেলা হয়েছে। তার একটা পুলিশ ইনফর্মার, যার সম্বন্ধে অনেক প্রশ্ন আছে, প্রশ্নবিদ্ধ একটা ইনফর্মারের কথায় তাকে টর্চার করে মারা হয়েছে এবং 2টা আই উইটনেস আছে হত্যাকাণ্ডে। তো সুনামগঞ্জ, সিলেট এবং সারা বাংলাদেশের মানুষ দেখতে পারলো যে একটা অপরাধে, একটা বিচার ছাড়া একটা মানুষকে মারা হয়েছে। এই জিনিসটা আমি আপত্তি জানাই এবং আমার মনে হয় আমাদের যে, আপনি যে বলছেন যে এখন এই ধরনের হত্যাকাণ্ড হয় না, একটা তো হলো গতকালকে ওয়াজির মিয়ার সুনামগঞ্জে। তো এটা আপনাদেরকে একটু জাস্ট মানে এটার উপরে নজর রাখবেন, এই কেসটা। এটা গুরুত্বপূর্ণ কারণ এখন এসপি সুনামগঞ্জ কি অ্যাকশন নিবে সেটা খুব আমরা সবাই তাকিয়ে আছি। কারণ সে জানে যে তার বসের বস কে স্যাংশন দেওয়া হয়েছে এবং বিপদে পড়েছে। এখন সে নিজে কি করে সেটা আমরা দেখবো। তার এখন একটা ভালো একটা অ্যাকশন নেওয়া কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা অন্যায় করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়। কেন পুরস্কৃত করা হয় এটা কিন্তু একটা আলোচ্য বিষয়। তারা কি স্পেশাল কাজ করেছে যে তাদেরকে পুরস্কৃত করা দরকার? তারা অন্যায়ভাবে মানুষকে গুম হত্যা করেছে এবং তাদেরকে পুরস্কৃত করা দরকার কেন? এটা একটু লজিকটা চিন্তা করেন। তারা নিশ্চয়ই এমন কাজ করেছে যেটা স্ট্যান্ডার্ড তাদের ওয়ার্ক এর বাইরে। তারা সরকারের কোনো বিশেষ কোনো অনুরোধে কোনো একটা কাজ করেছে যেটা ইলিগাল কাজ, কিন্তু তারা সেই কাজটা করেছে, সেজন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এটাই সাধারণ মানুষের ধারণা। এখন সরকারের যে রিপ্রেজেন্টেটিভ উনি বলুক ওনার ধারণা কি, যে বেনাজির আহমদকে পদক দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর হাতে, তাহলে উনি বুঝে শুনেই দিচ্ছেন। উনি তো না বুঝে দিচ্ছেন না যে এই লোকটার বিরুদ্ধে কি চার্জ আছে সবাই জানে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই ধরনের স্যাংশন দেয়, তারা মোটামুটি আটঘাট বেঁধে কাজটা করে। তারা নিজেদেরকে ডিফেন্ড করার মতো তাদের অবস্থা থাকে। প্রচুর পরিমাণে তথ্য পাওয়ার পর তারা এই ধরনের কাজ করে। তারা খুব সহজে দেয় না স্যাংশন গুলি। তো এই জিনিসটা উনি যদি একটু কমেন্ট করেন খুব ভালো হয়, যে খুনিদেরকে পুরস্কৃত করার কি প্রয়োজন মনে করে সরকার এবং প্রধানমন্ত্রী নিজে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটার থেকে সন্দেহ হয় যে সরকার অনেকটা এই ধরনের হত্যাকাণ্ডের পেছনে, আমাদের আমেরিকায় স্লাইটলি ডিফারেন্ট, কিছু ইন পুলিশ কাস্টাডি কিছু ডেথস হয়, কিন্তু পুলিশের প্রশাসন ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে না। আমাদের একটা ভিডিও দেখলাম, সরকারের এক উপদেষ্টা করেছেন যে অনেকগুলি হত্যাকাণ্ড হয়েছে পুলিশ কাস্টাডিতে, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কিন্তু সেই পুলিশ প্রশাসনগুলি লোকাল, মিউনিসিপাল এবং কাউন্টি পুলিশের অধীনে। জো বাইডেনের কোনো ইনস্ট্রাকশনে কোনো হত্যাকাণ্ড হয়নি। জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড যদি কেউ বলে যে এটা প্রেসিডেন্টের আদেশে হয়েছে বা সরকারের আদেশে, এটা লোকে বুঝতে পারবে যে এটা একটা মানে যে একেবারে আমেরিকার সম্বন্ধে কোনো ধারণা নাই এই ধরনের একটা কথা বলতে পারে, এবং সেটা বলেছে। সো আমি বুঝি না, সেই উপদেষ্টাটা আমেরিকায় থাকে, সে এতটুক বুঝে আমেরিকান শাসন ব্যবস্থা সম্বন্ধে যে এটাও আমেরিকান ফেডারেল গভর্নমেন্টের উপরে সেই দোষটা চাপিয়ে দিয়েছে। কিন্তু আমাদের দেশে সরকার এটা এড়াতে পারবে না। সবাই জানে যে এটা খুবই একটা কেন্দ্রীভূত একটা শাসন ব্যবস্থা এবং সবকিছু একখান থেকেই হয়।
গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলি, আদেশগুলি একখান থেকে আসে। এটা কেউ অস্বীকার করবে না যে ওনার জানা মতে প্রধানমন্ত্রীর এইসব ব্যাপারে কিছুই জানেন না, এটা কিন্তু কেউ কখনো বলেনি। এবং এই যে উনি যে পদক দিলেন কয়েকদিন পরে স্যাংশনের, এটা থেকে বোঝা যায় উনি জেনে শুনে কাজগুলি করছেন। এই যে হত্যাকাণ্ডের যে একটা প্যাটার্ন, এটা দেখা যাচ্ছে যে সরকারের ক্ষমতায় থাকার একটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা তারা ব্যবহার করছে তাদের হাতিয়ার হিসাবে পুলিশকে এবং সেনাবাহিনী এবং যে আমাদের সিকিউরিটি ফোর্সেস, নিরাপত্তা বাহিনীদেরকে। এটা সবচেয়ে ওয়ারিং। এবং স্যাংশন দেওয়ার পর সরকারের রিয়াকশনটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার কারণ। স্যাংশন যাদের উপরে দিয়েছে তাদেরকে সাসপেন্ড করা হয়নি, তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া যায় না একটা তদন্ত ছাড়া, কিন্তু তারা সাসপেন্ডেড হয়ে তারপরে তাদের বিরুদ্ধে তদন্ত করলে তখন বোঝা যেত যে সরকার এই জিনিসটা খুব সিরিয়াসলি নিয়েছে এবং এই অন্যায়ের বিরুদ্ধে তারা একটা অবস্থান নিয়েছে। কিন্তু তারা নেয়নি। কেন নেয়নি? এদের বিরুদ্ধে কোনো তদন্ত আপনি কি শুনেছেন যে এই 6 জনের বিরুদ্ধে কোনো তদন্ত হয়েছে? আমার মনে হয় না যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে তাদের কাজের জন্য। তো আমি এই জিনিসগুলি যে সরকারের যে প্রতিনিধি, ওনার থেকে আমি একটু জানতে চাই এগুলো কেন হচ্ছে, দেশের মানুষ জানতে চায়। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রেজা কেবি আপনার বক্তব্যের জন্য, এবং আশা করি যে আপনি আমাদের সঙ্গে যতটা সম্ভব সময় থাকবেন। এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী মিস্টার শাহজাহান খানকে। মিস্টার শাহজাহান খান একজন মুক্তিযোদ্ধাও, ডক্টর মঞ্জু চৌধুরী বলছিলেন, এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে দেশের জন্ম, সেই দেশে এই ধরনের কর্মকাণ্ড কতটা গ্রহণযোগ্য সেটি তার কাছ থেকে শুনতে চাইবো আমরা। মিস্টার শাহজাহান খান। মিস্টার শাহজাহান খান, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আপনার ভিডিওটা বোধহয় একটু অন করতে হবে। ভিডিওটা অন করতে হবে। তো ওখান থেকে করা যাবে না? আমরা শুনতে পাচ্ছি আপনাকে, কিন্তু আপনার ভিডিওটা টার্ন অন করতে হবে। মিস্টার শাহজাহান খান। মিস্টার শাহজাহান খান। মিস্টার শাহজাহান খান। মিস্টার শাহজাহান খান শুনতে পাচ্ছেন? স্যার আপনাকে একটু আনমিউট করতে হবে স্যার। থ্যাংক ইউ স্যার। মিস্টার শাহজাহান খান, আপনার অডিওটা আনমিউট করতে হবে। অডিওটা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। থ্যাংক ইউ। ভিডিও? হ্যাঁ, ভিডিও আছে, আপনি কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এই সকালবেলায় আলোচনায় আমাদের জন্য কষ্টকর ব্যাপার হলো এই যে দেশের মানুষের বুক কাজ করতে হয়, তদবির করতে হয়, সচিবালয়ে ধর্ণা দিতে হয়, নানা কাজে ব্যস্ত থাকি, তারপর আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, সময় খুব বেশি দেওয়া যাবে না। তা আপনাকেও ধন্যবাদ যে আপনি এই ধরনের আলোচনা আমাকে ডেকেছেন, এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এটা নিয়ে বহু আলোচনা আমাদের দেশে হয়েছে এবং ভবিষ্যতে হবে। বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এটা কারো কাম্য নয়, আমাদেরও কারো কাম্য নয়, কিন্তু ঘটনাগুলো ঘটে যায়, নানা কারণেই এই সমস্ত ঘটনাগুলো ঘটে যায়। প্রথমত বিষয়টা হলো যে একটা বিষয় একটু বলে নেই, সেটা হলো যে আমাদের রেজা কিবরিয়া সাহেব যে কথাটা বলেছেন, এবং উনি জানতেও চেয়েছেন যে বেনজিরকে যে পুরস্কৃত করা,
পুরস্কৃত করা হয়েছে কি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য, নাকি অন্য কোনো কারণে, সেটা কিন্তু উনি জানেন কি আমি জানি না। বেনজির সাহেবের ভূমিকা শুধুমাত্র এখানে নয়। আপনার মনে আছে 2015 সালে যখন অগ্নি সন্ত্রাস করে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, বাড়ি পোড়ানো ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটছিল, তখন কিন্তু তখনের পুলিশ, তখনের এই র্যাব একটা ভালো ভূমিকা পালন করেছিল। সেজন্য তো তাদেরকে পুরস্কৃত করা যায়, কারণ তারা জীবন দিয়েছে, প্রায় 17 জন পুলিশ জীবন দিয়েছে, 3 জন বিজিবি জওয়ান জীবন দিয়েছে। এখন তাদের যদি পুরস্কৃত করা হয়, সেটা কি আপনি ধরবেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড? তা নয়। হত্যা কি কারণে দেওয়া হয়েছে সেটা আমিও স্পষ্টভাবে আমি আপনাকে বলতে পারবো না, এবং আমার জানা মতে যে একজন অত্যন্ত দক্ষ একজন পুলিশ অফিসার বেনজির, সুতরাং তাকে এই পুরস্কার দেওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শুধু তাকে কেন, পুরস্কৃত করা হয়েছে বহু পুলিশ অফিসারকে, এবং বহু পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়েছে, আবার বিচার আওতাভুক্ত করা হয়েছে। এই তো সেদিনও একজনের ফাঁসি হলো। সুতরাং এই যে বিচার, যদি হত্যাকাণ্ডের পরে যদি কেউ মামলা দিয়ে থাকে, সেই মামলার তো বিচার হয়, বিচার হবে না কেন? আপনার দেখেন যে আমি একটা ঘটনা বলি, আপনার বিএনপির শাসন আমলে একটা জারি করা হয়েছিল যে সেনাবাহিনী দিয়ে মানে কি তখন ওই যে ক্লিন হার্ট অপারেশন, সেই ক্লিন হার্ট অপারেশনের সময় আমার এলাকায় ক্লিন হার্ট অপারেশনের সন্ত্রাসীদেরকে দমন, দেখা গেল যে আমার এলাকার একজন যুবলীগের কর্মীকে এই ক্লিন হার্ট অপারেশন হত্যা করা হয়, এবং সেই হত্যাকাণ্ডের পরে আমি এটা নিয়ে যথেষ্ট লেখালেখি করলাম, এলাকায় প্রতিবাদ হলো, এবং এটা নিয়ে আবার সেনাবাহিনীও খুব ক্ষুব্ধ হলো, আমিও লেখালেখি করলাম। সেই লেখালেখির পরে সেখানে একজন মেজরের কিন্তু চাকরি চলে গেছে, যে এই মেজরের পেছনে, অর্থাৎ এটার পেছনে আরেকটি রাজনৈতিক কারণ ছিল, ওই মেজরের বাড়ি ওই এলাকায়, সুতরাং তার চাকরি চলে গেছে। বিচার, এই সমস্ত বিষয়ে যদি অভিযোগ করা যায়, নিশ্চয়ই সেগুলোর বিচার হয়। সুতরাং আমি মনে করি যে যে সমস্ত হত্যাকাণ্ড বিচার বিভাগীয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো, সেগুলো নিয়ে যদি কেউ অভিযোগ করে, নিশ্চয়ই সেগুলোতে বিচার হয়েছে, হচ্ছে, এবং ভবিষ্যতে হবে, বিগত দিনে হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এইটা হত্যাকাণ্ডগুলো কিভাবে হয়েছে, ক্রস ফায়ারের কথা বলা হয়েছে, এবং এগুলো আমাদের দেশেই নয়, যেটা বিএসআই বলেছেন, আমেরিকার মতো জায়গাও তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনেক হয়েছে। এক বছরে কয়েক শত মানুষকে, কয়েক হাজার বলা চলে, যে মানুষকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো আমরা পত্র পত্রিকায় দেখে থাকি। সুতরাং এই ধরনের হত্যাকাণ্ড যে আমাদের দেশে হচ্ছে তা নয়, বিভিন্ন জায়গায় হচ্ছে। তবে অবশ্যই এই ধরনের হত্যাকাণ্ডগুলো মানুষের কাছে অত্যন্ত মানে নিন্দনীয়, এবং এগুলো গ্রহণযোগ্য নয়। কিন্তু তারপরে ঘটনা ঘটে যায় নানা কারণেই। এবং আবার একটা বিষয় আছে, সেটা হলো সন্ত্রাসীদের দমন করার জন্য কিন্তু অনেক সময় এই পুলিশ, র্যাব এদেরকে ব্যবহার করা হচ্ছে সন্ত্রাসী তাণ্ডবকে দমন করবে। আমি তো আমার জীবনে দেখেছি বহু সন্ত্রাসীদের হাতে বহু লোক হত্যা হয়েছে, এবং বহু পরিবার নিশ্চিহ্ন হয়েছে সন্ত্রাসীদের হাতে। তাদের বিচার কি করেছে? বিচার করা গেছে? বিচারে তাদেরকে মানে কোনো ফাঁসি দেওয়া গেছে বা যাবজ্জীবন সাজা দেওয়া গেছে? সমস্ত ঘটনাগুলো ঘটেছে আপনার হত্যাকাণ্ডের পরে। তাদের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি, মামলা হলেও তারা মানে সাক্ষী প্রমাণের অভাবে সেই মামলা, একটা মাত্র মামলা আছে, যেটা তাও আবার আওয়ামী লীগের শাসন আমলে, যে খুলনার এরশাদ শিকদার, যার বিরুদ্ধে মামলা হয়েছিল, এবং আওয়ামী লীগের শাসন আমলেই তাকে সেই মামলায় তাকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। এই একটা ঘটনা ছাড়া আমার জানা মতে, আমি জানি না কোন সন্ত্রাসীদেরকে এইভাবে বিচার করা গেছে, আমার জানা মতে জানা নেই। আমাদের সম্মানিত আলোচক যারা, তাদের জানা আছে কিনা ওনারা বলতে পারবেন। সুতরাং সেই ক্ষেত্রে অনেকগুলো ঘটনা এরকম ঘটে যায়। যেমন আমাদের রংপুরের একজন শ্রমিক নেতা, একজন রাজনৈতিক ঘটনা, একটা বিএনপি শাসন আমলে 2004 সালে তাকে গ্রেপ্তার করা হলো, তাকে অত্যাচার করা হলো, তাকে আমাদের তদবিরের কারণে তাকে জেলখানায় দেওয়া হলো।
জেলখানা দেওয়ার মাত্র 4 দিন পরে আবার তাকে জেল থেকে বের করে এনে তাকে গুলি করে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডগুলো তো আমরা দেখেছি যে সে আমাদের একজন শ্রমিক নেতা, রংপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তাকে এই হত্যাকাণ্ড করেছিল। তো আমি যেটা মনে করি সেটা হলো যে এই হত্যাকাণ্ডের মধ্যে কোনটা রাজনৈতিক কোনটা অরাজনৈতিক এটাকে বিবেচনায় নেওয়ার একটা বিষয় কিন্তু আছে বলে আমি মনে করি। কারণ এটা বিবেচনায় নিতে চাই এই কারণে যে সন্ত্রাসীদের দমন করার জন্য এ পর্যন্ত ওই যে কি কালা জাহাঙ্গীর অমুক শাহাদাত অমুক এই সমস্ত যে সমস্ত বিশেষণ দিয়ে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সেই বিভিন্ন সরকারের সময়, এটা এক সরকারের সময় কথা আমি বলবো না, বিভিন্ন সরকারের সময় কিন্তু এই সমস্ত সন্ত্রাসীদেরকে দমন করার জন্য অনেক সময় এই মানে এই হাতিয়ারটাকে কাজে লাগানো হয়েছে। অর্থাৎ এই মানে পুলিশ বা র্যাব বা এদেরকে কাজে লাগানো হয়েছে এবং সেইটা কিন্তু মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে কতটুকু হয়নি বিবেচনার বিষয় কিন্তু সেটা। আমার এলাকায় একজন সন্ত্রাসীকে এরকম রাত্রিবেলা দেখলাম যে তাকে আপনার হত্যা করা হলো, ক্রস ফায়ারে হত্যা করা হলো। ক্রস ফায়ারে মারা যাওয়ার পরে সে লাশের উপরে গিয়া পাবলিক জুতো মারতেছে, অর্থাৎ তাকে কেউ দমন করতে পারে নাই, কিন্তু দমন করলো পুলিশের এই যে ক্রস ফায়ারে লাশের উপর গিয়ে তারা জুতো মারলো। আপনি এটাকে কি বিবেচনায় নেবেন? আমি কিন্তু এটাকে আমি মনে করি ওই সন্ত্রাসী কিন্তু অনেক মামলা ছিল, কেউ মামলা সাক্ষী দিতে পারেনি। আমি যদি বলি যে আপনার নিজ এলাকা যে লোক সেখানে সিরাজ শিকদারের বাড়ি ছিল এবং এখানে হয়তো অনেকে সিরাজ শিকদারের কথা অনেকে বলেন, মানে রাজনৈতিকভাবে অনেকে বলেন কেন বঙ্গবন্ধু সিরাজ শিকদারকে হত্যা করেছিল। ওনারা কি জানেন যে সিরাজ শিকদার কি করেছিল তার এলাকায় বা আমার এলাকায়? আপনার জিল্লুর এবং আমার এলাকা তো একই এলাকা, একসময় মাদারী, একসময় এই সিরাজ শিকদারের বাড়ি মাদারীপুর, এখন শরিয়তপুর। আমার মাদারীপুর জেলায় 3 শতাধিক মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগ, জাসদ, এলাকার বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, তাদেরকে এইভাবে হত্যা করেছিল তার দল। এখন তো নাই। তাহলে এটাকে দমন কে করেছে? এটা কি মামলা দিয়ে আদালতে বিচারের মাধ্যমে করেছেন? পারেননি। কেন পারেননি? পারেননি এই জন্য যে তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে সাহস পায় না এবং সেই কারণেই কিন্তু তাদের বিচারও করা যায়নি। বিচার করেছে কারা? আপনি এটাকে যদি অন্যায় বলেন, এটাকে যদি অপরাধ বলেন, আমি তারপরে বলবো যে জনগণের শান্তির জন্য যে কাজটা করেছে বিভিন্ন, আমার নিজ এলাকার কথাই বললাম, কয়েকটা ঘটনাই তো বললাম। তো এই যে ঘটনাগুলো ঘটলো এগুলোকে কি বিবেচনায় নেবেন আমাদের সম্মানিত আলোচক বৃন্দ, বিজ্ঞ আলোচক বৃন্দ, আমি জানি না। তবে আমি বাস্তবতাকে নিয়ে চিন্তা করি। রাস্তায় যখন ছিনতাইকারী, আমার মা, আপনার মা, আপনার বোন, আমার বোনকে যখন তার ছিনতাই করতে গিয়ে আপনার মার্ডার করে ফেলে, তখন সেই ছিনতাইকারী বিচারটা কি হয়েছে? সেই ছিনতাইকারী যখন আমার মা বোনকে এরকম রাস্তার উপরে হত্যা করলো বা তার চেইনটা ছিনিয়ে নিল, তার ব্যাগটা ছিনিয়ে নিল, তাদের বিচার কিন্তু হয় না, করা যায় না। সেই ক্ষেত্রে এরকম কিছু ঘটনা আছে, যেমন আমার একজন পুলিশ কনস্টেবল মারা গেল ছিনতাইকারীকে ধরতে গিয়ে, সে ছিনতাইকারীর বিরুদ্ধে ওখানে রুখে দাঁড়ালো। এই যে মতিঝিলের ঘটনা, দিনের বেলায় আমরা দেখলাম সেই ছিনতাইকারীর হাতে সেই পুলিশ কনস্টেবল মারা গেল। এই যে ঘটনাগুলো এক একটা এক এক ধরনের বিবেচনা, বিচার, মানে আলোচনা যদি করতে হয়, যদি ভিন্ন ভিন্ন করতে পারেন। হ্যাঁ, ওনারা যে বিষয়গুলো বলেছেন, বিশেষ করে নূর খান সাহেব কয়েকটা ঘটনা বলেছেন, এগুলো কিন্তু আলোচনার বিষয়। আমি ওনাদের সঙ্গে কন্টেস্ট করবো না বা এটা ঠিক না ইত্যাদি বা ওনার কথাটা সঠিক না, আমি সেই কথা বলবো না। তারপরে আমাদের কিবরিয়া সাহেব, আপনার রেজা কিবরিয়া সাহেব যে কথাটা বললেন, সেটাও কিন্তু আমি কিন্তু এটার বিরোধিতা করছি না। হ্যাঁ, করছি। তবে ঘটনার প্রেক্ষিতে আমাদের প্রেক্ষাপটটা একটু বিবেচনা করা দরকার, যে এই প্রেক্ষাপটে আমরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কি করবেন। একসময় এই ঢাকা ইউনিভার্সিটিতে কি পরিস্থিতি ছিল আমার মনে হয়, তখন তো ডক্টর কিবরিয়া সাহেব উনি ছাত্র কিনা বা বাংলাদেশে পড়াশোনা করেছেন কিনা আমি জানি না। আমরা দেখেছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পরে কিভাবে অস্ত্রবাজি হয়েছে এবং দীর্ঘদিন এই একটা অশান্ত অবস্থা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
দিনে দিনে কিন্তু সেই পরিস্থিতি এখন নেই। আপনি যদি বলেন তখন যদি ওই সময়কার সময় যদি আপনার মিডিয়া আজকে যেভাবে মিডিয়া স্ট্রং সেটা থাকতো, তাহলে অনেকের অনেক চরিত্র বেরিয়ে আসতো, কিন্তু সেটা হয়নি। আমি তো আমার এলাকায় দেখেছি যে পুলিশ জনগণকে সাথে নিয়ে ওদের বিরুদ্ধে যখন ঢুকে দাঁড়িয়েছে সরবরাহ পার্টির বিরুদ্ধে, এবং সেখানে হত্যাকাণ্ড হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আজকে সেখানে মানুষ শান্তিতে আছে। আমরা যদি শান্তি চাই, আমরা যদি সমাজের এই অশান্ত পরিস্থিতিতে কোন সমাজের উন্নয়ন হতে পারে না। আজকে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট নিয়ে অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ডেভেলপমেন্ট দেশের শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল বলেই কিন্তু আজকে এই ডেভেলপমেন্ট করা সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন মানে শুধু কথা বলে যে ডেভেলপমেন্ট হবে তা নয়। একদিকে যেমন কথা বলার স্বাধীনতাও থাকবে, আমার মানে অধিকারও থাকবে, আমার যেমন কথা বলার অধিকার, পাশাপাশি আমি আমার দেশের উন্নয়নটাও আমি কামনা করব। একই সঙ্গে এই কামনা করতে গিয়ে যদি আমরা শুধু কথাই বলি, আমি যদি ধরেন এই তো পদ্মা সেতু ইনশাল্লাহ আমরা আশা করি জুন মাসে চালু হবে। আমরা কি দেখেছি, আপনার বিএনপি চেয়ারপারসন এই কথাও বলেছিলাম যে পদ্মা সেতু থেকে উঠবেন না, এটা জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে। একজন একজন সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তার যদি ধারণা থাকে এই, তাহলে উনি তো এই দেশে লাগাতার অবরোধের নামে মানুষ হত্যা করবে, সম্পদ পুড়িয়ে নষ্ট করবে, এটাই স্বাভাবিক। তারা যদি গণতন্ত্র চায়, সেই গণতন্ত্র মুখে গণতন্ত্র হতে পারে। সমস্ত হত্যাকাণ্ড বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই সমস্ত হত্যাকাণ্ড গুলো মানে আমি বলবো যে আওয়ামী লীগের সময় কিছু বিচার হয়েছে, অনেক দৃষ্টান্ত আছে। আপনি এই যে বঙ্গবন্ধুর হত্যাকারী, তাদেরকে বিচার করেছেন মানে একটা সিভিল আইনে। একইভাবে জেল হত্যা, সেটাও বিচার হয়েছে। আমাদের সময়ে কিন্তু আমরা আরো অন্যান্য যে সমস্ত বিচার, যেমন ওই যে বিশ্বজিৎ নন্দীকে যারা খুব হত্যা করেছে ছাত্ররা, তাদের বিচার হয়েছে, তাদের ফাঁসির হুকুম হয়েছে। সুতরাং একদম বিচার হয়নি এটা ঠিক না। হত্যাকাণ্ড, সমস্ত হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, এবং সেটা পরিচ্ছন্নভাবে হওয়া, এটাই সকলের দাবি। আমিও মনে করি সেটা হবে। তবে পরিস্থিতি দিনে দিনে আরো উন্নত হবে। আমি সকলের কাছে এই কথাই বলি যে আমরা আসুন একসঙ্গে দাঁড়িয়ে আমরা একদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি আমরা অন্যদেরকেও গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাশীল হওয়ার জন্য, এবং মিথ্যে রটনার থেকে দূরে থেকে আমরা সত্যিকার বিষয়টাকে আমরা সামনে তুলে নিয়ে আসি। এই বিষয়ে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার শাহজাহান খান, আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত, বিচার, এটি নাগরিকদের দাবি, এটি সাংবিধানিক অধিকারের বিষয়, এবং আমরা আশা করব যে আইনের শাসনের যে দুর্বলতা রয়েছে, কেন প্রতিটি ঘটনার বিচার হবে না, আইনি প্রক্রিয়ার বিচার হবে না, তদন্ত হবে না, সেটি আমাদের সকলের প্রশ্ন। এবং এই পরিস্থিতির যত দ্রুত উন্নতি ঘটবে, দেশের মর্যাদা তত বৃদ্ধি পাবে, দেশের মানুষ তত স্বস্তিতে থাকবে। এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করছি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিয়ে চেয়ারম্যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহকে। আমাদের সঙ্গে সংযুক্ত সবাইকে আমি যে বিষয়টি ডিনায়াল কালচার, তারপর যেটা কালচার অফ ইম্পিউনিটি, এবং আমরা আমাদের যে গোল্ডফিশ মেমোরি, এই বিষয়গুলো আমাদের পার্বত্য অঞ্চলে। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, আপনার মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে কথা বলুন স্যার, একটু ক্লিয়ারলি শোনা যায়। জি, আমাদের পার্বত্য অঞ্চলে শোনা যাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি। একটু অডিওটা ক্লিয়ার হতে হবে। এখন শোনা যাচ্ছে? জি জি জি। আমাদের পার্বত্য অঞ্চলে 1996
12ই জুন প্রত্যুষে, অর্থাৎ মনে রাখতে হবে যে সেদিন আমাদের 7ম সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন চলছে। সেই রকম একটি পটভূমিতে যেটা রাত 12টা থেকে যে নতুন দিন শুরু হয়, রাত 1টার দিকে হিল উইমেন ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহৃত হয়েছিলেন। টিল টু ডেট তিনি নিখোঁজ। প্রতি বছর এ বিষয়টি নিয়ে স্মরণ সভা করা হয়, কিন্তু এর কিছু গণ্ডুষ্টা টিল টু ডেট এখন পর্যন্ত করা যায়। এই যে আপনার বিস্তৃত হয়ে যাওয়াটা, এইটি আসলে একটা ইনস্টিটিউশনাল শেপ নিয়ে ফেলেছে নেতিবাচক অর্থে। এই জায়গাটা থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। আমি নিজে বাঘাইছড়িতে কল্পনার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। জেনারেল আজিজুর রহমান তখন জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন 24 পর ডিভিশনে। আপনার মাইক্রোফোনটা আরেকটু কাছে নিয়ে কথা বললে আমার মনে হয় অডিওটা আরেকটু। ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জহির, পরবর্তী দিন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। এবং যে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছিল, আপনার সেনা তরুণ অফিসার লেফটেন্যান্ট ফেরদৌসকে আপনার সন্দেহ করা হচ্ছিল, কিন্তু শেষ অবধি পুরো বিষয়টাই ধামাচাপা পড়ে গেছে। নানান রকমের কাহিনীর জাল বিস্তার করা হয়েছে এবং এই কল্পনার ইস্যুটার সমসাময়িক কালে বা পরবর্তীতে আমরা লোগাং ম্যাসাকারের ঘটনা পরিদৃষ্ট হই, আন্তর্জাতিক আউটক্রাই হয়েছে, কিন্তু আপনার শেষ অবধি এই বিষয়গুলো ধামাচাপা পড়ে গেছে। আমাদের সমতলে যে কেস স্টাডিগুলোর কথা আমরা জানি, আমাদের নূর ভাই এবং আমাদের ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস হিসেবে যারা কাজ করছেন, তারা দীর্ঘদিন ধরে বিষয়গুলো নিয়ে উচ্চকিত, কিন্তু রিড্রেসটা কোথায়? সেই জায়গাটায় আসলে আমাদের নজর দেওয়া দরকার। শুধুমাত্র বিষয়গুলো উদ্ঘাটন করে ক্ষান্ত হলেই চলবে না। আপনার বিচারহীনতার যে সংস্কৃতি, তার থেকে আমাদের বেরিয়ে আসার জন্য যারা আমাদের ল মেকার, তাদের আমাদের মহান সংসদে উচ্চকিত হতে হবে। সাব কমিটি যেগুলো আছে সেইগুলোকে উচ্চকিত হতে হবে এবং লাইনটা ড্র করতে হবে। যারা ইনভেস্টিগেশনের দায়িত্বে আছেন তারা আইন নিজের হাতে তুলে নেবেন না। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন সদস্য হিসেবে আমরা দীর্ঘদিন ধরে ডেথ পেনাল্টির এগেইনস্টে কিন্তু আন্দোলন করে চলেছি গ্লোবালি, এবং বাংলাদেশেও আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করেছি। আমাদের ওন কান্ট্রি রুলের কারণে আমরা অনেক সময় হয়তো দেশের অভ্যন্তরের যে কেসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা থেকে বিরত থাকি, কিন্তু তার মানে এই না যে রণনীতি এবং রণকৌশলগত কারণে এটা একটা প্রতিবন্ধক হিসেবে আসলে দাঁড়িয়ে যায়। হিউম্যান রাইটস এডুকেশন নিয়ে জোর দেওয়াটা জরুরি এবং এই সব বিষয় নিয়ে আমরা সবাই মিলে যদি অগ্রসর হই, তাহলেই আপনার আমাদের মাস ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হবে এবং একটা সমাজ গড়ে তোলবার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। এবং এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে, একথা ঠিক। আমরা একটা প্রবণতা বাংলাদেশে লক্ষ্য করি যে ক্ষমতায় যে দলই থাকুক তাদের ভাষা এক, এবং ক্ষমতার বাইরে যারা যে দলগুলি থাকুক তাদের ভাষা এক। বাংলাদেশে বহু কালাকানুন, খারাপ আইন যেভাবেই আমরা বলি না কেন গত 50 বছর হয়েছে, এবং যারাই বিরোধী দলে ছিলেন তারা সেই আইনগুলোর বিরোধিতা করেছেন এবং তারা নির্বাচনের সময় নির্বাচনী অঙ্গীকারে সেই আইনগুলো বাতিল করবার কথা বলেছেন, অঙ্গীকার করেছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ
একবারের জন্য সেগুলো বাতিল করেননি। আমরা যদি এখনো স্মরণ করি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করবার কথা ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের নির্বাচনী অঙ্গীকারের সময় বলেছিল, বিভিন্ন সময় তারা কথা বলেছে, কিন্তু ক্ষমতায় এসে সেটি করেনি। হয়তো তাদের দিক থেকে তাদের যুক্তি আছে। এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মিস্টার জহিরুদ্দিন স্বপনকে। মিস্টার স্বপন, আমরা জানি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রচুর কথা হচ্ছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সৃষ্টি হয়েছিল বিএনপির শাসন আমলে, এবং সেই সময় অপারেশন ক্লিন হার্টের নামে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, এবং সেই গল্প একই রকম হার্ট অ্যাটাকের গল্পের দাড়ি কমা সেমিক্লোন আমরা দেখেছি অনেক ক্ষেত্রে একই প্রতিটা ঘটনা। এবং একথা আমরা জানি যে এই ঘটনায় আপনি হয়তো বলবেন যে সে সময় আপনার দলেরও অনেক, বিশেষ করে ছাত্র কর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এগুলো কোনোটাই, সে যে দলেরই হোক না কেন, যে পথেরই হোক না কেন, এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা পুলিশের ভূমিকার সমালোচনা করছেন, কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীরও সমালোচনা করছেন, কিন্তু আপনারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে যদি কখনো যান, আপনারা যে এই কাজগুলো করবেন না, আর সেটি মানুষ কিভাবে আপনাদের উপরে আস্থা রাখবে বা বিশ্বাস করবে? কারণ আপনাদের অতীত ক্রিয়াকর্মেও মানুষের বিবেচনার মধ্যে আছে, এবং বিরোধী দলে থাকবার সময় মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রে এই বিষয়গুলোতে আপনারা আসলে কতটা করতে পারছেন বলে মনে হয়? আপনার কাছ থেকে শুনতে চাইব মিস্টার জহিরুদ্দিন স্বপন। ধন্যবাদ জিলুর আপনাকে এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজকে ধন্যবাদ। দেশের এই মুহূর্তের এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা যে আলোচনার আয়োজন করেছেন সেজন্যই ধন্যবাদ আপনাদেরকে, এবং আমাকে বিএনপির পক্ষ থেকে এখানে কথা বলার এবং শোনার যে সুযোগ আপনি তৈরি করে দিয়েছেন সেজন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই। সম্মানিত অন্যান্য আলোচকবৃন্দ, তাদের সকলকে শুভেচ্ছা জানাই, এবং যারা দূর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানের শ্রোতা হিসাবে তাদের সকলকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আপনার প্রশ্নটা উপস্থাপন করার বিষয়ে আমি প্রথমে একটু বলে রাখি যে জনাব শাহজাহান খান অথবা আমি, আমাদের যদি এখানে আলোচনাতে আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে হয়, আমি সেটাকে অভিনন্দন জানাবো এই কারণে যে বাংলাদেশের জন্মের 50 বছর পরেও আজকে দেশে যে পরিস্থিতিটা চলছে এর দায় দায়িত্ব নিশ্চয়ই রাজনীতিবিদ হিসেবে যারা যারা দেশ শাসনের সঙ্গে আমরা যুক্ত ছিলাম বা আছি অবশ্যই তাদেরকে নেওয়া উচিত, এবং এই সৎ সাহস আমাদের থাকা উচিত যে আমরা আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলবো, কারণ দেশের মানুষকে শাসন করেছি আমরা, দেশ পরিচালনার কথা বলেছি আমরা, মুক্তিযুদ্ধের দাবি করি আমরা, নেতৃত্বের কৃতিত্বের দাবি করি আমরা। অতএব দেশে যে অঘটন ঘটেছে, দেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, দেশে যে দুর্নীতি চলছে, দেশে যে লুটপাট চলছে, দেশে যে ভোটাধিকার নাই, মানুষ যে ভোট দিতে পারছে না, এবং দেশে পদ্ধতিগতভাবে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চলছে, এর দায় দায়িত্ব তো অবশ্যই রাজনীতিবিদদেরকেই নিতে হবে। সেই অর্থে আমাদেরকে আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলা উচিত, এবং সঙ্গত কারণই যে যখন রাষ্ট্র ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করেন তাকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে, কারণ ওই মুহূর্তে গোটা রাজনৈতিক প্রক্রিয়াকে ক্ষমতাসীন দলই কিন্তু প্রতিনিধিত্ব করেন। কারণ গত 50 বছর এই পরিবর্তনগুলি না হওয়ার পিছনে আমরা কিন্তু যার যার আমল সেই আমলকেই আমরা লক্ষ্য করে কথা বলি। তাহলে কোনো না কোনো আমল থেকে এটাকে পরিবর্তন শুরু করতে হবে, এবং সেই পরিবর্তন তো শুরু হয়েছে কিনা জানি না বা হবে কিনা জানি না, কিন্তু যা চলছে তা তো আমরা সবাই জানি। এমনকি এখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর এই বিষয়টি একটি আন্তর্জাতিক বিষয়ে রূপান্তরিত হয়েছে, এবং সারা পৃথিবীতে এই ধরনের হাতে গোনা যে কয়টি দেশকে বিশ্ব বিবেক চিহ্নিত করেছে, আসামের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, বিশ্বের বিভিন্ন ধরনের মানবাধিকার আইনে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, সেরকম একটি দেশের জায়গাতে সেরকম একটি অভিযুক্ত আসামের কাঠগড়ায় বাংলাদেশকে দাঁড় করানো হয়েছে। কারণ বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিকে, এই দেশটিকে ক্ষমতাসীন মহল, ক্ষমতাসীন সরকার এমন ভাবে ব্যবহার করছেন যে তাদের অপকর্মের দায় দায়িত্ব গোটা বাংলাদেশকে বহন করতে হচ্ছে, গোটা রাষ্ট্রকে বহন করতে হচ্ছে, গোটা জনগণকে বহন করতে হচ্ছে। এটা এখন কিন্তু কোনো দলীয় মন্তব্য না, এটা একটা
তথ্য হিসাবে কিন্তু আমাদের সকলের কাছে আছে। এ কথা ঠিক যে র্যাব গঠন প্রক্রিয়া সঙ্গে বিএনপির আমলেই এই প্রতিষ্ঠানটি জন্ম হয়েছিল, এবং এটাও ঠিক যে স্বাধীনতার পর রক্ষী বাহিনী গঠন করার যে রাজনৈতিক মনোজগতের যে দুর্বলতা, উত্তরাধিকার সূত্রেই কিন্তু বিএনপি সেই দুর্বলতাকে ধারণ করেছে। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে রক্ষী বাহিনী গঠন করার ওই যে মনোজগৎ, সেই মনোজগৎ থেকে গোটা রাজনীতিকে বের করার কোনো উদ্যোগ আমরা কেউ কখনো নিতে পারিনি, এবং তারই ধারাবাহিকতাতে বিএনপিকে আপনার এই র্যাব গঠনের এই ভুল সিদ্ধান্তের দিকে ধাবিত হতে হয়েছে। এবং বিএনপি সর্বশেষ তার যে ভীষণ ঘোষণা করেছে বিএনপির নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, সেখানে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সংস্কৃতি থেকে দেশকে বের করে আনে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আইনের শাসনকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার উদ্যোগ নেওয়ার একটি প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। প্রকারান্তরে নীতিগতভাবে কিন্তু র্যাব গঠনের এই প্রক্রিয়াটাকে ভুল বলেই প্রতীয়মান হয়। জনাব সিজিএস এর চেয়ারম্যান জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী একটা ব্যাকগ্রাউন্ড বলেছেন, এবং সেই ব্যাকগ্রাউন্ডের মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে যে আমাদের দেশে কখন থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর, এবং সেই থেকে সর্বশেষ এই মুহূর্ত পর্যন্ত জাকিবরিয়া যে তথ্য দিলেন সুনামগঞ্জের গতকালকের ঘটনা, সেই পর্যন্ত কিন্তু চলছে। আপনি গত 3 বছরের একটি পরিসংখ্যান দিয়েছেন, প্রায় 550 মতো হত্যাকাণ্ডের একটা পরিসংখ্যান আপনি দিয়েছেন। আইন সালিশ কেন্দ্রের নূর খান লিটন এখানে আছেন, তারা এই ব্যাপারে দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে কাজ করছেন। জাতির পক্ষ থেকে আইন সালিশ কেন্দ্রকে অভিনন্দন জানাই। অধিকারের মতো মানবাধিকার সংগঠন এটা নিয়ে কাজ করছেন, তাদেরকে অভিনন্দন জানাই। এবং তাদের মতো এবং গণমাধ্যমের একটা বড় অংশ এ বিষয়ে অত্যন্ত সজাগ আছেন, সোচ্চার আছেন, তাদেরকে অভিনন্দন জানাই। আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, মানবাধিকারের প্রশ্ন অথবা আইনের শাসনের প্রশ্নকে যদি রাজনৈতিক দলগুলি এগিয়ে নিয়ে যেতে না পারে, তাহলে কিন্তু আজকে অর্ধ শতাব্দী পরেও আমাদেরকে যেমন এই আলোচনা করতে হচ্ছে, হয়তো আরো অনেক দিন আমাদেরকে এই দুঃশাসনের মধ্যে থাকতে হবে। এবং এটা শুধুমাত্র মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রেই যে রাষ্ট্রের এই ব্যর্থতা তা নয়, অন্যান্য সকল ক্ষেত্রেই কিন্তু এই ব্যর্থতা বেরিয়ে পড়ছে, ছড়িয়ে পড়ছে। একটা গুণগত মান সম্পন্ন একটা রাষ্ট্র গঠন করার কাজে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। বরঞ্চ সেই সব ক্ষেত্রে কে কত বেশি নির্মম নিষ্ঠুর ভাবে ক্ষমতাকে ধরে রাখতে পারছি, ক্ষমতাকে চালাতে পারছি, এ বিষয়ে একটা বিকৃত আনন্দ, এ বিষয়ে একটা বিকৃত দম্ভ রাজনৈতিক সংস্কৃতির মধ্যে কিন্তু রোগ আকারে দেখা দিচ্ছে, এবং এইটা সংক্রামিত হচ্ছে কিন্তু অন্যান্য দলের মধ্যেও। কারণ প্রতিহিংসা তো প্রতিহিংসারই জন্ম দেয়। সেই দিক থেকেই আমি আলোচনার এই পর্বে আমি সম্মানিত আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা সকলেরই মনোযোগ রাখতে বলবো যে এর মূল সমস্যা কিন্তু নিহিত হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে কর্তৃত্ববাদী মনোজগৎ বিরাজ করে, সেখানেই কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বীজ বপিত করা আছে। ফলে চূড়ান্ত অর্থে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির মধ্য থেকে এই কর্তৃত্ববাদী মনোজগৎ থেকে উৎপাটন করে এখানে যদি গণতান্ত্রিক মনোজগৎকে প্রতিষ্ঠা করা না যায়, এবং রাষ্ট্রে যদি সেই ধরনের প্রতিষ্ঠানগুলিকে শিকড় সম্পন্ন করা না যায়, যেই প্রতিষ্ঠান রাজনৈতিক প্রক্রিয়াকে পাহারা দিবে, তারা যেন কর্তৃত্ববাদী পথে হাঁটতে না পারে, তারা যেন শাসনের নামে দুঃশাসন করতে না পারে, তারা যেন উন্নয়নের নামে জবলেস ডেভেলপমেন্ট, মানবাধিকার বিহীন ডেভেলপমেন্ট ইত্যাদির মধ্যে না যেতে পারে, তারা যেন আপনার মাথা পিছু আয়ের নামে একটা হিসাব দিয়ে দেশে দরিদ্রের সংখ্যা দিনকে দিন বাড়ছেই, আর ধনীর সংখ্যা অল্প কয়েকজন হাতে সমস্ত জিডিপি গিয়ে জমা হচ্ছে, এ ধরনের একটি বিকৃত ডেভেলপমেন্টের দিকে না যেতে পারে। এভাবেই সমস্ত ডেভেলপমেন্টের মিথকে ডিবাঙ্ক করে দিতে হবে, এবং সেই কাজটা করতে পারে রাষ্ট্রে সেরকম প্রতিষ্ঠান নৈর্ব্যক্তিক ভাবে সেই প্রতিষ্ঠানগুলি যাতে করতে পারে, এই প্রতিষ্ঠানগুলিকে তৈরি করতে পারাটাই হচ্ছে কিন্তু এর সমাধান। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে রাজনৈতিক দলগুলি এই কাজে আমরা খুব একটা ভালো মনোযোগ দিতে পারিনি। বরঞ্চ কোনো আমলে প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করো, প্রতিষ্ঠানকে ধ্বংস করে দাও, প্রতিষ্ঠানের ন্যূনতম ক্ষমতাগুলি যাতে রাখা যাবে না, একটা রাজকীয় ব্যবস্থা তৈরি করা হবে।
এখানে প্রশাসন, পুলিশ, এবং শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানগুলি শুধু ভেঙে চুরমার করার জন্য এই প্রতিষ্ঠানগুলির শিখণ্ডীতে যারা থাকে তাদেরকে দুর্নীতির অংশীদার করে ফেলো। সেটা আমাদের বিভিন্ন বাহিনীর প্রধান হোক, সেটা বিভিন্ন আপনার প্রতিষ্ঠান হোক। যেমন আপনি কয়েকদিন আগে দেখছেন এই দুদকের একজন কর্মকর্তা, গোটা দুদকই এখন দুর্নীতির লালন পালন হিসাবে দাঁড়িয়ে গেছে। পুলিশ প্রতিষ্ঠান হিসাবে মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। সর্বশ্রেষ্ঠ আপনার ম্যাগনেটসি অ্যাক্টের এই অভিযোগের পরে তা প্রমাণ হয়ে গেছে। এমনি ভাবে আমাদের দেশের সবচেয়ে আস্থাশীল বাহিনী, সামরিক বাহিনীকেও বিতর্কিত করার একটা প্রক্রিয়া বিভিন্ন সময় আমরা কিন্তু দেখেছি। এক কথায় বলতে গেলে, যে সরকার, যেই রাজনৈতিক দল, যেই রাজনৈতিক সংস্কৃতি, যেই রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার বদলে দুর্বল করে, তাদের এই মনোজগতের মধ্যেই কিন্তু এই সমস্যাটা নিহিত। কি অজুহাত তারা করে? একটা জুডিশিয়াল কিলিং এর এই অপরাধটাকে যদি আমরা দেখি তাহলে দেখবো, যেমন একটু আগে শাহজাহান খান সাহেব, উনি সাবেক মন্ত্রী, সরকারের একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক, ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু উনি জাস্টিফাইড করার চেষ্টা করেছেন যে নন স্টেট অ্যাক্টররা যে ধরনের অপরাধ আইন বহির্ভূত কাজ করে, হত্যাকাণ্ড করে, এটা করে, ওটা করে, সেটা উনি নিজেও একসময় জাসদের নেতা ছিলেন। গণবাহিনীর তৎপরতা, সিরাজ শেখদার বাহিনীর তৎপরতা, এই ধরনের গোপন রাজনৈতিক দলগুলির যে তৎপরতা, সেগুলি দমন করার জন্য রাষ্ট্র একসময় বাধ্য হয়ে যায়, অথবা ক্ষমতাসীন দল বাধ্য হয়ে যায়। উনি এই বাস্তবতাটা তুলে ধরেছেন। কিন্তু এই বাস্তবতাটা কেন তৈরি হয়? এই বাস্তবতা এই কারণে তৈরি হয় যে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করি তারা রাজনীতিতে অন্যান্য যে ভিন্ন মতগুলি, সেই ভিন্ন মতগুলির জন্য রাষ্ট্র যে পরিমাণ জায়গা দেওয়া দরকার তাদের সেই ভিন্ন মত চর্চা করার জন্য, সেই কাজটা কিন্তু আমরা করি নাই। স্বাধীনতার পর যে জাতীয় ঐক্যমতের দাবি ছিল, সমস্ত মানুষ মুক্তিযুদ্ধ করলো, কিন্তু কেবলমাত্র আওয়ামী লীগ দেশ শাসনের ভার নিল। জাতীয় ঐক্যমতের সরকার গঠন করার বারবার দাবি সত্য করে তারা সেটা করলো না। অথচ একটি রক্তস্নাত জাতির জন্মের পরে জাতীয় ঐক্যমত ছিল অনিবার্য। তাহলে রাজনীতির এই ভুলের মধ্যেই কিন্তু নিহিত রয়ে গেছে গণবাহিনীর জন্ম, অথবা সিরাজ শেখদারের এই ধরনের তৎপরতা, বা অন্যান্য রাজনৈতিক অসুস্থ তৎপরতা। আবার সেই তৎপরতাকে দমন করার জন্য রাষ্ট্রকে এবার যেভাবে ব্যবহার করা হলো, এবং সেখানে আবার রক্ষী বাহিনীর এই সমস্ত হত্যাকাণ্ডকে ইম্পিউনিটি দেওয়া হলো। পরবর্তীকালে খন্দকার মোস্তাফ সাহেব ক্ষমতায় এসে 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ডকে তিনি ইয়ে করলেন, আইনের বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে ফেলে দিলেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে যেটা পরিষ্কার, সেটা হচ্ছে যে রাজনীতি, রাজনীতি আর রাজনীতি। রাজনীতির মধ্যেই এই সমস্যা নিহিত, রাজনীতির মধ্যেই এর সমাধান নিহিত। এবং সেই কাজটা করার জন্য সিজিএস এর মতো এই ধরনের উদ্যোগ সহ বিভিন্ন উদ্যোগ যত সমাজে বাড়বে তত কিন্তু এর একটা বাড়বে। আমরা সম্প্রতি দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা আধুনিক রাষ্ট্রেও গণতন্ত্র চর্চা করতে গিয়ে কি কঠিন সমস্যার মধ্যে পড়েছিল। এমনকি চূড়ান্ত দিন গত বছরের 6ই জানুয়ারিতে আপনার সেখানে আমরা দেখেছি যে ক্যাপিটল হিলে কি ধরনের ঘটনা করেছে রিপাবলিকান সমর্থকরা, ট্রাম্পের সমর্থকরা। তারপরেও কিন্তু এমনকি বিচার ব্যবস্থার সমস্ত বিষয়টার উপরে রিপাবলিকানদের নেতৃত্ব থাকা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার কারণেই কিন্তু এই নৈরাজ্য শেষ পর্যন্ত টিকতে পারেনি। আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটা না থাকতো তাহলে কিন্তু দেখা যেত যে অন্যান্য দেশে যে ধরনের নৈরাজ্য তৈরি হয় তাই কিন্তু। তা আমি সর্বশেষ যে জায়গাটায় আমার বক্তব্যকে নিয়ে আসতে চাই সেটি হচ্ছে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর এই ঘটনাটাকেই আপনারা ফোকাস করেছেন আজকের আলোচনাতে, এবং এর সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক এবং এর সঙ্গে আইনের শাসনের সম্পর্কটাকে অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে আপনারা কিন্তু সম্পর্কিত করেছেন এবং উপস্থাপনা করেছেন। এবং এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই গণতান্ত্রিক ব্যবস্থা চর্চার আর কোনো বিকল্প নাই, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা চর্চা করার জন্যই রাজনৈতিক শক্তিসমূহের মধ্যে ঐক্যমতের কোনো বিকল্প নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও দেখা যাচ্ছে এই সমস্ত মৌলিক প্রশ্নে জাতীয় ঐক্যমত যাতে না তৈরি হয় সেই কারণে এই বিভেদ চাষ করা হয়। প্রতি মুহূর্তে এমন এমন ইস্যুকে বের করে এনে বিভেদ চাষ করা হয়, কখনো ধর্মের নামে, কখনো জাতীয়তার নামে, কখনো ভাষার নামে, কখনো সংস্কৃতির নামে। একটি মহল পরিকল্পিতভাবে এবং খুবই দুর্ভাগ্যজনক একদল বুদ্ধিজীবী কোনো না কোনো মহলের ইশারা ইঙ্গিতের কারণে এ ধরনের একটা সবসময় পয়েন্ট খুঁজে বেড়ায় যে কোন কোন পয়েন্টে একটা অমীমাংসিত বিভেদ তৈরি করা যাবে জাতির মধ্যে। কারণ তা করতে পারলেই কেবলমাত্র
গণতান্ত্রিক ব্যবস্থা অর্জনের মতো এরকম একটি জাতীয় ঐক্যমত থেকে রাজনৈতিক প্রক্রিয়া দূরে রাখা যাবে। সঙ্গত কারণেই আইনের শাসন তৈরি হবে না। আইনের শাসন না তৈরি হলেই সেখানে বিচার বহির্ভূত অপরাধগুলি চলতেই থাকবে এবং সেই অপরাধে স্বাভাবিকভাবেই নন স্টেট অ্যাক্টরের চাইতে রাষ্ট্র নিজেই কিন্তু তখন এই অপরাধের অংশীদার হয়ে যাবে, যে কারণে আজকে ম্যাগনিটস্কি অ্যাক্টের অপরাধের শাস্তি পেতে হচ্ছে বাংলাদেশকে। ফলে ক্ষমতাসীন রাজনৈতিক দলকেই আমি অনুরোধ করব এবং তাদেরকে আহ্বান রাখবো যে চাইলেই যেমন অন্যান্য রাজনৈতিক দলকে এই ধরনের কৌশলে নিশ্চিহ্ন করা যাবে না, বা এই ধরনের ব্যবস্থার মধ্য দিয়ে দেশে শাসনকে, কর্তৃত্ববাদী শাসনকে নিশ্চিত করা যাবে না, তেমনি এটার সমাধান করার জন্য শুধুমাত্র সরকারকে দায়িত্ব নিতে হবে তাও কিন্তু ঠিক নয়। কিন্তু উদ্যোগ যদি সরকারের থাকে তাহলে জাতীয় ঐক্যমত মৌলিক কয়েকটি প্রশ্নে অবশ্যই আমাদেরকে উঠতে হবে। একটি হচ্ছে রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের হাতে অবাধ নির্বাচনের ভোটাধিকার দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক দল, একটি ক্ষমতাসীন দল জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার জন্য তার ভোটাধিকারকে নিশ্চিত করার একটি প্রাতিষ্ঠানিক নির্বাচনী ব্যবস্থার দিকে না মনোযোগ দেবে, ততক্ষণ ধরেই নিতে হবে যে ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য সে এমন কোনো অপরাধ নাই যা সে করতে পারে না, করবে। হত্যাকাণ্ড হোক, দুর্নীতি হোক, টাকা হোক, এটা হোক, রাষ্ট্রের সমস্ত বাহিনীকে তার নিজের দলের কাজ হোক, সবই সে লাগাবে। আর একবার যদি এইভাবে চলতেই থাকে তাহলে সঙ্গত কারণেই এই ধারাবাহিকতাতে যিনি ক্ষমতায় আসবেন তাকেও কিন্তু ক্ষমতা চর্চা করার জন্য এই পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে। অতএব সেরকম মৌলিক সংস্কার দরকার এবং সেই মৌলিক সংস্কার কোনো একক দলের পক্ষে সম্ভব হবে না। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর হাত থেকে যদি জাতিকে উদ্ধার করতে হয়, রাষ্ট্রকে উদ্ধার করতে হয়, তাহলে আমাদেরকে রাজনৈতিক ঐক্যমত তৈরি করতে হবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, অবিলম্বে অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সে ধরনের একটি সরকার তৈরি করতে হবে যেই সরকার সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ যে সমস্ত পর্বগুলিকে, অধ্যায়গুলিকে, প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলিকে আবার একটা জায়গায় নিয়ে আসতে হবে। এরপরেই কেবলমাত্র আবার আমরা আমাদের অধিকার ধীরে 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 ফেরত পেতে শুরু করব এবং আমরা দেশের থেকে এই ধরনের অপরাধকে মুক্ত করতে পারবো। আমি পরিশেষে আবারও সিজিএস কে ধন্যবাদ দেই এবং অনুপ্রেরণা দিতে চাই আপনাদের এই ধরনের উদ্যোগকে আপনারা বহাল রাখবেন। রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত এই পরিচ্ছন্নতা ফিরে না আসবে, আপনাদের মতো এই ধরনের প্রতিষ্ঠানের এই ধরনের উদ্যোগই কিন্তু মানুষ এবং জাতির জন্য একটি ভরসা। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার জহিরুদ্দিন স্বপন। এবং আমি যে কথা বলছিলাম আপনাদের সকল রাজনীতিবিদদের জন্য, যে ক্ষমতায় থাকলে একরকম, ক্ষমতার বাইরে থাকলে একরকম, ক্ষমতার বাইরে থেকে যে কথাগুলো বলেন আপনারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে সেই কথাগুলো মনে রাখবার চেষ্টা করবেন। একজন সাংবাদিক বন্ধু জানতে চেয়েছিলেন যে গত 10 বছরে কত হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তার একটা তথ্য দিতে পারলে ভালো হতো। প্রকৃত তথ্যটা এই মুহূর্তে আমাদের হাতে নেই, এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডি সিজিএস আসলে 2019 সালের জানুয়ারি থেকে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত যেসব তথ্যপত্র সংগ্রহ হয়েছে তাতে দেখা যাচ্ছে 3 বছরে 592 জন হত্যাকাণ্ডের, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং আমরা গবেষণাটি মূলত 2019 সালের জানুয়ারি থেকেই করছি। দ্বিতীয় রাউন্ডে বক্তব্য এই পর্যায়ে আমি আশা করবো যে প্রত্যেক বক্তায়, খুব বেশি সময় আমরা নেব না, 2-3 মিনিটের মধ্যে যদি নতুন কিছু যোগ করবার থাকে বা অন্য কারো বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবার থাকে বলবেন। সরকার দলীয় সংসদ সদস্য মিস্টার শাহজাহান খানের বক্তব্য আমরা সবার শেষে শুনবো। আমি আমাদের সঙ্গে সিজিএস এর পরিচালনা পরিষদের সদস্য এবং প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ আছেন। মিস্টার শফিউল্লাহ, আপনি যদি কিছু বলতে চান জাস্ট 2-3 মিনিটের মধ্যে ছোট্ট করে। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ। আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছেন এখন? জি জি, আমরা শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। খুব ছোট্ট করে যদি আপনার কোনো বক্তব্য থাকে। ধন্যবাদ। আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। জাতি আশা করেছিল যে বঙ্গবন্ধু হত্যা যখন বিচার হয়ে যায় তখন আমরা আশা করেছিলাম যে এই ধরনের বিচার বহির্ভূত হত্যা আর কখনো হয় না এবং তার বিচার হবে, যে এটা সাংবিধানিকভাবে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করা হয়েছিল। এবং পরবর্তীতে আমাদের যে অভিজ্ঞতা, যে আশা করেছিলাম যে এই ধরনের বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে আর হবে না এবং যদি হয় তার বিচার হবে, কিন্তু যে চরম ভাবে হতাশ হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি সব সরকারের আমলে এই হত্যা চলছে এবং তার কোনো প্রতিকার হয়নি।
এটা রুদ্ধশ্বাস পরিবেশে আপনি বলছিলেন যে গণমাধ্যমে সব খবর আসে না, আসা সম্ভব নয়, যেখানে ভয় সংস্কৃতি থাকে, যেখানে পরিবার যখন অভিযোগ করে গণমাধ্যমে যে তাদের সদস্যদের উঠিয়ে নিয়ে হত্যা করা হয়েছে টাকার বিনিময়ে বা অন্য কোনো কারণে, তখন তারা আর সাহস করে এই কথা বলা, গণমাধ্যমে দিতে সাহস করে না, কারণ দিলে তাদের উপর নানা ধরনের শাস্তি এবং নানা ধরনের হয়রানির শিকার হয়। তো এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে মার্কিন যে নিষেধাজ্ঞা আসছে, এটা এই দেশবাসী কিন্তু অত্যন্ত সাদরে গ্রহণ করেছে, যে এই ধরনের একটা আশার বাণী তাদের কাছে আসছে, যেখানে সরকারের কাছে তারা বিচার পাচ্ছে না, সেখানে একটা বিদেশি রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র সামনে ইস্যুটা নিয়ে আসছে। কিন্তু এটাকে সেই হিসাবে না দেখে নানা রকম লবিস্টের মাধ্যমে এই সমাধানের চেষ্টা চলছে। তো এটা সবাই জানে যে দেশের ভিতরে যে সমস্যা সরকার নিজে সৃষ্টি করেছে, যে সমস্যা সরকারের বিভিন্ন সংস্থা সৃষ্টি করেছে, বিদেশের লবিস্ট নিয়োগ করে এই সমস্যার সমাধান হবে না। এবং এটা কিন্তু হঠাৎ করে এই নিষেধাজ্ঞাটা আসেনি। আমার মনে আছে 2 বছর আগে মার্কিন রাষ্ট্রদূত এবং ব্রিটিশ রাষ্ট্রদূত এর সহ 10টি রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, যারা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আমাদের নানা ধরনের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে রাজনৈতিক এবং অর্থনৈতিক সব সম্পর্ক, তারা কিন্তু তাদের রাষ্ট্রদূতগণ একটি সংবাদ বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তারা বলেছেন বাংলাদেশের যে মানবাধিকার অধিকারের যে চরম দুরবস্থা, এটা তার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু সরকার সেদিকে বাড়াননি, তারা সমাধানের কোনো রকম চেষ্টা করেননি। তার ফলশ্রুতিতে আজকে আমরা দেখছি মার্কিন নিষেধাজ্ঞা আসছে গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থার উপরে। এটা কি সরকার এখন কিভাবে অ্যাড্রেস করছেন তাও তারা কিন্তু দেখছে, মনিটরিং করেছে, এবং তারাও হতাশ হয়েছে এই জন্য যে বাংলাদেশ এই পথে না সমাধানের চেষ্টা না করে বরং উল্টো পথে হাসছে। এই পরিপ্রেক্ষিতে আপনার যে আমেরিকান রাষ্ট্রদূত, বিদেশি রাষ্ট্রদূত, তিনি কিন্তু ভিয়েনা কনভেনশনের যেটা আমাদের আছে যে আপনার বিদেশি রাষ্ট্রদূত সরকারের যে 3 জন বিশিষ্ট ব্যক্তির সাথে আপনার বিদেশ সাক্ষাৎকার করেন, এক পররাষ্ট্রমন্ত্রী, এরপর মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তাদের সাথে বিদেশ সাক্ষাৎকার না করেই, যে অত্যন্ত সৌজন্যমূলক অত্যন্ত সিম্বলিক, এটা না করে তিনি কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছেন। তো এটা কিন্তু আমি জানি না আমাদের সরকার কিভাবে দেখছেন, এটা কিন্তু একটা 2 দেশের ভিতরে সম্পর্কের একটা ব্যারোমিটার। কিন্তু এটা বোঝা যায় যে 2 দেশের সম্পর্ক কোন পর্যায়ে এখন আছে। আর একটা পয়েন্ট হলো যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পলিসি, বিদেশি রাষ্ট্রদূত যাওয়ার আগে কিন্তু তাদের পরবর্তী রাষ্ট্রদূতের নাম তারা নমিনেট করেন, এবং সেটা নমিনেট করার পরে সিনেটে হিয়ারিং হয়, কনফার্মেশন হয়, তারপরে তিনি সেদেশে তিনি আসেন। বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো কিছু আমরা গণমাধ্যমে দেখিনি, যে রাষ্ট্রদূত চলে গেলে তার বদলে কে আসবেন সেটা কিন্তু এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট কিন্তু এটা প্রকাশ করেনি। তো আমি মনে করব যে এখানে বাংলাদেশ সরকারের গভীরভাবে চিন্তা করার অবকাশ রয়েছে যে আমাদের সাথে আমেরিকার সম্পর্ক কোন পর্যায়ে এখন আছে এবং এটাকে সমাধানের উপায় কি, এবং সেটাকে আমরা সত্যি সত্যি কি আমরা এটার উপরে আমরা সিরিয়াস চিন্তা ভাবনা করছি কিনা। কারণ মার্কিন রাষ্ট্রদূতকে বাদ দিয়ে বাংলাদেশ কোন নীতিতে সামনে দিয়ে যাবেন, এবং শুধু এখানে মার্কিন তো একটি আমেরিকা একটি রাষ্ট্র নয় শুধু, তাহলে পুরো পশ্চিমা দেশগুলো কিন্তু ওরা এই মানবাধিকার বিষয়ে তারা কিন্তু সবাই কিন্তু একতালে চলে এখানে। সুতরাং আমি শুধু এটাই বলতে চাইছি যে আমাদের সরকারের এখন যারা নির্ধারক, তারা কি ধরনের চিন্তা ভাবনা করছেন এবং তারা চিন্তা ভাবনা মানুষের সাথে শেয়ার করবেন কিনা, গণমাধ্যমে শেয়ার করবেন কিনা, গণমাধ্যমের কোনো ভূমিকা আছে কিনা,
এটা কিন্তু তারা বিবেচনা করবেন। আর গণমাধ্যম এবং সিভিল সোসাইটিকে বাদ দিলেও তারা সত্যি সত্যি এই পথে কতটুকু অগ্রসর হয়েছে জনগণকে যদি জানানো হতো ভালো হতো, কারণ আমাদের এটার সাথে জড়িত আছে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম সহযোগিতা, ডেমোক্রেসি, তারপরে আপনার যে বাংলাদেশের সার্বিক ভাবমূর্তি বিশেষভাবে জড়িত। সুতরাং আশা করব যে বাংলাদেশে এই সমস্যাটিকে যেন থামাতে দেওয়ার চেষ্টা না করে সামনের দিকে এগিয়ে যান। এবং মাননীয় আমাদের একটা সুবিধা এখানে বেশি, কারণ শেষ করতে হবে প্লিজ। জি, তিনজন ব্যক্তিত্ব যারা আমাদের পররাষ্ট্রনীতির সাথে জড়িত, তারা সবাই আমেরিকাতে ছিলেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন আমেরিকাতে ছিলেন বিভিন্ন পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রীর বৈদেশিক আন্তর্জাতিক সম্পর্কের যে উপদেষ্টা ডক্টর বহর রিজভী দীর্ঘদিন আমেরিকাতে ছিলেন, খুব ভালো সম্পর্ক আমেরিকার সাথে আছে, উনি একজন এক্সপার্ট। তারপর সর্বোপরি অ্যাম্বাসেডর জিয়াউদ্দিন, যিনি দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন ওয়াশিংটনে, তিনি আবার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে আছেন। সুতরাং আশা করব এই পর্যায়ে যারা আপনাদের সম্পর্ক আমেরিকার সাথে উন্নত করার জন্য ওরা চেষ্টা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল্লাহ। তিনটে বিষয় আপনি একটি বলেছেন যে লবিস্ট নিয়োগ করে হবে না, লবিস্ট সরকার নিয়োগ করতেই পারে, কিন্তু মূল সমস্যাটা আসলে অভ্যন্তরীণ ভাবে সমাধান করতে হবে, জনগণকে আস্থায় নিতে হবে, সেটি একটি। দ্বিতীয়ত আপনি বলেছেন যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে কোনো দেশের রাষ্ট্রদূত, বিদায়ী রাষ্ট্রদূত দেখা করবেন। এটি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের কাছে ক্ষেত্রে হয়নি। এবার কেন হয়নি, তিনি দেখা না করে গেছেন নাকি তিনি দেখা করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাননি, সেটি কিন্তু আমরা নিশ্চিত নই। এবং আমরা জানি যে এর আগেও মার্কিন রাষ্ট্রদূত যিনি ছিলেন তিনিও দীর্ঘদিন বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে দেখা করতে পারেননি, অনেকবার সময় চেয়েও দেখা করতে পারেননি। এবং তৃতীয়ত যে প্রসঙ্গটি উল্লেখ করা দরকার সেটি হচ্ছে যে বিদায়ী রাষ্ট্রদূত এখানে থাকাকালেই কিন্তু আসলে নতুন রাষ্ট্রদূত কে আসবেন সেটি ধারণা পাওয়া গেছে। স্টেট ডিপার্টমেন্ট থেকে ঘোষণাও দেওয়া হচ্ছে, কনফার্মেশনও তার হয়েছে। পিটার হ্যাস আসছেন বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে, এখনো যদিও আসেননি তিনি। এবং আপনার কথা যথার্থ বলেছেন, আপনি পশ্চিমের সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং তার মিত্রদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বা নানা কারণেই দরকার। আমাদের প্রচুর শিক্ষার্থী সেসব দেশে পড়াশোনা করে, পিস কিপিং মিশনের ইস্যু আছে, আমাদের রপ্তানি খাতের প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, এই বিষয়গুলো আমাদের কর্তা ব্যক্তিদের মাথায় রাখা দরকার। এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করবো মিস্টার নূর খান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব মোহাম্মদ নূর খান, জাস্ট 2-3 মিনিট সময় আপনার জন্য। মিস্টার নূর খান। মিস্টার নূর খান। জি, ভালো হয়েছে যে এর আগে শাহজাহান ভাই, সাবেক মাননীয় মন্ত্রী শাহজাহান ভাইয়ের বক্তব্য পুরোপুরি শুনেছি। আমাদের সাবেক বিএনপি দলীয় সদস্য জহিরুদ্দিন স্বপনের বক্তব্য শুনেছি। একটি জিনিস একটু সবাইকে স্মরণ করাতে চাই, সেটা হচ্ছে উন্নয়নের জন্য একটি ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের জন্য খুবই জরুরি দরকার। আবার একটি দেশ স্বাধীন করার জন্য মানুষের রক্তেরও প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু উন্নয়নের জন্য রক্ত দিব এই জিনিসটা আমি ভাবতে পারছি না। শাহজাহান ভাই যে কথাটা বললেন সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এই কন্ডিশন যখন বিরাজ করে তখন এই ধরনের ঘটনা ঘটাটা স্বাভাবিক, এইভাবে চিন্তা করছেন। এবং সেই ক্ষেত্রে আমি খুব স্পষ্টভাবে মনে করি যে এরকম পরিস্থিতি যদি হয় তাহলে পার্লামেন্টে যারা সদস্য আছেন তাদের তো আমাদের দরকার নেই, আমাদের এত বিচারালয়েরও দরকার নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেন তেন প্রকারে একটি অবস্থা উন্নয়ন করতে পারেন, ভয়ের সংস্কৃতি দিয়ে মানুষ খুন করে সবকিছুকেই বৈধতা দেওয়া যায়, এবং সেই বৈধতা দেওয়ার জন্য আর পার্লামেন্টের দরকার হবে না, বিচারালয়ের তো প্রয়োজনই নাই। আমরা সাম্প্রতিক কালে যারা নীতি নির্ধারক, আমাদের যাদেরকে আমরা দেশ পরিচালনা করার জন্য বলেছি, আমাদের দেখভাল করার জন্য, আমাদের ভালো মন্দ দেখবার জন্য বলছি, যাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদের অনেকের বক্তব্য প্রায় একই ধরনের। এবং কেন যেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ধরনের বিচারহীনতা বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে
কোনো না কোনো ভাবে মানে সমর্থন করার চেষ্টা করেন। এটি খুবই দুর্ভাগ্যজনক, কারণ তারা মনে রাখতে হবে তারা কিন্তু আমাদের প্রতিনিধি। আচ্ছা, যখন আমরা দেখছি যে প্রতিদিন প্রতি সপ্তাহে পত্রপত্রিকা খুললে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ ক্রস ফায়ার, বন্দুক যুদ্ধের নামে মানুষ হত্যা, অথবা মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিচ্ছে, প্রত্যক্ষদর্শী পরিবারের তরফ থেকে এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে এবং পত্রপত্রিকায় এটা আসছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক একই পদ্ধতিতে বিবৃতি দিয়ে এটিকে জাস্টিফাই করার চেষ্টা করেন অথবা অস্বীকার করার চেষ্টা করেন। এই কাজটি আমরা দেখছি প্রায় সব ক্ষেত্রে একই রকম, অর্থাৎ কল্পকাহিনীও তারা বানাতে পারেন। প্রতিনিয়ত যখন একটা রাষ্ট্রে, একটা দেশে এই ধরনের ঘটনা ঘটে, তখন এর দায় শুধুমাত্র কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর পড়ে, নাকি যারা নীতি নির্ধারক অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় যিনি সর্বোচ্চ অবস্থানে বিন্দুতে অবস্থান করছেন তিনিও কি এর দায় দায়িত্ব এড়াতে পারেন? সেই সুযোগটি কিন্তু আসলে নেই। তারপরে হচ্ছে যে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটছে, কয়টি ঘটনা স্পষ্ট জানি না, দুই একটি মামলা হলেও এই মামলার তদন্ত কিন্তু বেশি দূর এগোয় না। যেমন কুমিল্লার একজন সাবেক পার্লামেন্ট সদস্য এবং একজন বিএনপি দলের কর্মী পারভেজ, এরা যখন গুম হয়েছে তার বাবা আদালতে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু সেটি এখনো তদন্ত সম্পন্ন হয়নি, এরকম একটি অবস্থায় রয়েছে। আছেন, আমরা অনেকে প্রায় রেফারেন্স দিই যে নারায়ণগঞ্জের 7 খুনের তো বিচার হয়েছে। নারায়ণগঞ্জের 7 মিস্টার খান একটু সংক্ষেপ করবেন আপনি প্লিজ। কোন প্রেক্ষাপটে এটি হয়েছে সেটা আমরা সবাই জানি, উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এই জায়গাটা হয়েছে। একটা খুব জরুরি বিষয় যে যদি এইভাবে ধারাবাহিকভাবে ঘটনা ঘটে এবং সেটি যদি এটির মানে একটা রাষ্ট্রের দুর্বলতা অথবা একটা রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এটাকে নীতি হিসাবে মনে করার, যখন মানুষ মনে করে তখন কিন্তু এটা ভয়াবহতার দিকে যায়, এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে, এবং বেরিয়ে আসতে হলে একটা সুষ্ঠু তদন্ত দরকার এবং বিচার, এটি অনিবার্য, বিচারটি করতে হবে। তা না হলে কিন্তু আমরা এই জায়গা থেকে বেরিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসতে পারবো না। ধন্যবাদ মিস্টার নূর খান। এই পর্যায়ে বলবার জন্য অনুরোধ করছি আমি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিয়ে চাবেন। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, 2 থেকে 3 মিনিট সময় আপনার জন্য। ধন্যবাদ জিল্লুর। আমি আমার বক্তব্যের প্রথম অংশে যে কথাগুলো বলছিলাম তারই ধরে যেটি বলতে চাই যে আমাদের পাশ্চাত্য সহভাগী দেশগুলো যে স্ট্যান্ডার্ড মানবাধিকারের, তার সঙ্গে আমরা যেভাবে পারসিভ করি তার মধ্যে একটা হায়াটাস তৈরি হয়ে গেছে। সে কারণেই কথায় কথায় কিন্তু আমরা মৃত্যুদণ্ড বা ফাঁসি কার্যকর করবার বা সেই দণ্ড দেবার দাবি তুলে বসি, এবং এটা পপুলার ডিমান্ডে পরিণত হয়। কিন্তু ডেথ পেনাল্টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হয়েছে এবং এটি রহিতকরণের জন্য অনেক দেশই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। সে বিষয়টি আমাদের ভুলে গেলে চলবে না। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এই বাক পাসিং এর সংস্কৃতি, অর্থাৎ আমি না অমুক সরকার করেছে বা অমুক সরকারের প্রতিনিধিরা করেছে ইত্যাদি, এই যে আপনার শিফট করে দেওয়ার যে কালচারটা, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমি বলবার জন্য অনুরোধ করছি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মিস্টার জহিরুদ্দিন স্বপনকে। মিস্টার জহিরুদ্দিন স্বপন। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার সকলের যে মন্তব্য শুনলাম, আমি সেক্ষেত্রে সর্বশেষ এখন যে অল্প সময়টা মন্তব্য করার সুযোগ পেলাম, মূলত আমি যে কথাগুলি বলতে চাচ্ছিলাম সেটা জনাব নূর খান লিটনের বক্তব্যের মধ্য থেকে কিন্তু বেরিয়ে আসছে। আমি মনে করি যে খুব একটা রিপিট করতে চাই না। শেষ জিনিসটা থেকেই সকলকে মনোযোগ দেওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রের মালিক হিসেবে জনগণের কাছে সকল জবাবদিহিতার ক্ষমতাটাকে না ফিরিয়ে দিব এবং ক্ষমতা পরিবর্তনের অধিকার শক্তি তার হাতে না দিব, এবং এই ক্ষমতা এবং এই শক্তি এবং জবাবদিহিতার এই বাধ্যবাধকতা চালু রাখার জন্য
সমাজে, রাষ্ট্রে বিভিন্ন রকম প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারবো, ততক্ষণ নানান অজুহাতে কিন্তু আপনার এই ধরনের তৎপরতা চলবে। রক্ষী বাহিনী বলেন, র্যাব বলেন, আপনার এই উন্নয়নের নামে রক্ত বলেন, উন্নয়নের নামে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, এগুলা তো চলতেই থাকবে। ফলে যত কথাই বলি না কেন, শেষ কথাটা কিন্তু হচ্ছে এইখানে, যখনই এই 18 কোটি মানুষের কাছে আমি রাজনৈতিক দল প্রতি মুহূর্তে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে, তখন কোন প্রধানমন্ত্রীর সাহস হবে না আপনার এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে নানান অজুহাতে জাস্টিফাইড করা, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক। কারণ 18 কোটি মানুষের আক্রোশের মধ্যে পড়তে হবে, এই ভয়টা যদি রাজনৈতিক সংস্কৃতির মধ্যে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান হিসেবে যদি এই জায়গাটা তৈরি করা যায়, তখনই কিন্তু সকল ধরনের ব্যক্তিগত মনোজগতের মধ্যে যে যে ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে এক ধরনের ঔদ্ধত্য এবং নানান রকম ছলচাতুরি, চালাকি, চাণক্য, মেকিয়াভেলির যে সমস্ত তত্ত্ব আছে, এগুলি সব কিন্তু তখন দূর হয়ে যাবে। জনগণ, জনগণ এবং জনগণ, জনগণই মালিক, জনগণের হাতে ক্ষমতা এবং জনগণের ভয়ে ভীত থাকতে হবে রাজনীতিবিদদেরকে। সেই ব্যবস্থাই হচ্ছে এই এক্সট্রা জুডিশিয়াল ক্লিন থেকে উত্তরণের সমাধান। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার জহিরুদ্দিন স্বপন। এখন আমি বলবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডেন্ট সদস্য এবং জাতীয় সংসদ সদস্য মিস্টার শাহজাহান খানকে। মিস্টার শাহজাহান খান। মিস্টার শাহজাহান খান। স্যার আপনাকে একটু আনমিউট করতে হবে স্যার। থ্যাংক ইউ। হলো, বোধহয় হলো না? জি জি, আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। বিজ্ঞ আলোচকবৃন্দ অনেক কথা বলেছেন, আমি আর বেশি কথা যাবো না, কয়েকটি বিষয় শুধু বলবো যে গণতান্ত্রিক রাজনীতিতে যখন অস্ত্র এবং সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটে, তখনই কিন্তু সেই আন্দোলনের সফলতা আসে না। এর দৃষ্টান্ত স্বপন সাহেব নিজেও, উনি আমার কথা বলেছেন, ওনাকে আমি বলবো যে উনিও জানেন যে এই কি করেছি আমরা, কি করিনি, এই বিষয়গুলো বিবেচনায় এখন আর আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না। তবে একটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে যখনই গণতান্ত্রিক আন্দোলনের সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটেছে, তখন যে তারা ব্যর্থ হয়েছে দৃষ্টান্ত আছে অনেক। বাংলাদেশে আছে, ভারতে আছে, আপনার শ্রীলঙ্কায় আছে, তারপরে IS এ আছে, এই ধরনের। অর্থাৎ কখনোই কিন্তু সন্ত্রাস জয়লাভ করে না, তার দৃষ্টান্ত এগুলো আমরা পর্যালোচনা দেখতে পাবো। তো এখন আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো ক্ষমতাসীন দল, ক্ষমতার বাইরে যারা থাকেন, সকলের কিন্তু দায়িত্ব গণতন্ত্রকে চর্চা করা, গণতান্ত্রিক মনোভাব পোষণ করা এবং গণতান্ত্রিক ভাবে একটা রাষ্ট্র পরিচালিত হোক, এই প্রত্যাশা সকলের যখন, তখন আমাদের সকলেই এই গণতন্ত্রকে চর্চা এবং আমাদের সেই মন মানসিকতা পোষণ করতে হবে। হত্যাকাণ্ডের বহু ঘটনা ঘটেছে, আমি শুধু শেষ করতে চাই এই কথা বলে যে আমরা দেখেছি যে এই যেহেতু স্বপ্নসাহেব একটা কথা বলেছেন যে আমরা সামরিক বাহিনীকে দ্বিধাবিভক্ত করছি, আসলে এটা ঠিক নয়। সামরিক বাহিনীকে দ্বিধাবিভক্ত করেছিলেন জিয়াউর রহমান সাহেব, কারণ উনি কিন্তু কিভাবে বিনা বিচারে হত্যা, ফাঁসি দিয়ে অসংখ্য বিমান বাহিনী, সেনাবাহিনী, যারা মুক্তিযোদ্ধা ছিলেন সেনাবাহিনী, তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। এটাও প্রচলিত মানে সত্য যে জিয়াউর রহমান নাকি খাবার টেবিলে বসে এক হাতে খেতেন আর এক হাতে এই ফাঁসির আদেশ সই করতেন। এটাও শোনা গেছে তিনি নাকি যখন বিমানে উঠতেছিলেন তখনও তিনি ফাঁসির আদেশ সই করেছেন। সুতরাং এই যে কর্মকাণ্ডটি ছিল, সেইটা বিমান বাহিনী থেকে শুধু দ্বিধাবিভক্ত নয়, বিমান বাহিনীকে ধ্বংস করা এবং সেনাবাহিনীকে ধ্বংস করার মানসিকতা নিয়েই কিন্তু জিয়াউর রহমান এই কাজটি করেছিলেন। এবং তিনিই কিন্তু বলেছিলেন যে ডিফিকাল্ট পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান। এই যে কথাটা উনি বলেছিলেন, তো কেন এই কথাটা বলেছিলেন উনি, তার জবাব কি দেবেন আমি জানি না, তবে এইগুলো তো এখনো আমরা শুনতে পাই। আর শেষ কথাটা নূর খান সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাও বলেন, এবং উন্নয়নের যে মানে জন্য যে রক্ত দেওয়ার প্রয়োজন, এইটা কিন্তু ঠিক না।
উন্নয়নের জন্য রক্ত দেওয়া প্রয়োজন না, যখনই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সেই সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে গিয়ে যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে সেটাকে কি বিবেচনায় নেবেন আমি জানি না। কারণ আমরা সবাই চাই যে কোনো ধরনের হত্যাকাণ্ড ছাড়াই রাষ্ট্র পরিচালিত হোক। তাহলে কি সবার দায়িত্ব সেটা আছে না, যে আমরা সবাই এই রাষ্ট্র পরিচালনার জন্য, আমাদের মানুষের শান্তি দেওয়ার জন্য এটা করা উচিত। আমি একটা ঘটনা আমি বলতে চাই, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি আমার এলাকায় একটা ঘটনা দেখেছি। দুইজন ক্যান্ডিডেট খুবই প্রভাবশালী ক্যান্ডিডেট, কিন্তু এই দুইজন ক্যান্ডিডেট শুধু যখনই একজন চেয়ারম্যান হয় আরেকজনের সাথে মারামারি করে, আরেকজন যখন চেয়ারম্যান হয় আরেকজনের সাথে, অপরজনের সাথে মারামারি করে। এবারে দেখা গেল ওই এলাকার জনগণ একজন সাধারণ শান্তিপ্রিয় মানুষ, একটা স্কুল শিক্ষক, সে নির্বাচনে দাঁড়িয়েছে। এই দুজনকে কাউকে ভোট না দিয়ে তাকে ভোট দিয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো তারা শান্তি চায়। ঠিক তদ্রুপ শেখ হাসিনাকে কেন মানুষ ক্ষমতায় চায়? এই জন্য চায়, একদিকে দেশের এই যে অস্ত্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডকে মোকাবেলা করেছেন এবং একই সঙ্গে তিনি ডেভেলপমেন্টের কাজটিও করেছেন। দেশের আজকে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছেন, দেশের অবকাঠামো উন্নয়ন করেছেন এবং সব দিক থেকে আজকে বিশ্বের কাছে বাংলাদেশ একটা বিস্ময় সৃষ্টি করেছে। সেই কারণে তো জনগণ তাকে ভোট দেবে। আর বিএনপির দায়িত্ব যে তারা আমাদের সমালোচনা করবেন আমি জানি, এবং সমালোচনা করতে গিয়ে বলেন যে আমরা মাঠে নামতে দিই না, পুলিশ দিয়ে তাদেরকে তাড়া করি, তাদেরকে মানে জেল জুলুম এগুলো দিয়ে তাদেরকে হয়রানি করি। কিন্তু তারা তো রাজনীতিবিদ, স্বপ্ন সাহেব তো একদিনের রাজনীতিবিদ না, দীর্ঘদিনের রাজনীতিবিদ, ছাত্র জীবন থেকে রাজনীতি করছেন। এবং তিনি কি এটাকে অস্বীকার করতে পারবেন যে বিএনপির এখনকার কর্মকাণ্ড কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড এখন, কিন্তু মাঝখানে যে কাজটা করেছিলেন আমি যেগুলো আগে উল্লেখ করেছি 2015, 13, 14 ইত্যাদি সময়, সেটা কি কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড ছিল? তাহলে পরে উনি এটাকে কি বলবেন আমি জানি না। আমি সেই জন্য আমি সবাইকে আশা করব, আসুন আমরা সবাই গণতন্ত্র চর্চা করি, গণতান্ত্রিক মনোভাব পোষণ করি এবং বাংলাদেশের আপনাদের আমাদের সকলের যে প্রত্যাশা, একটা সুন্দর সুন্দর বাংলাদেশ, বঙ্গবন্ধু সেই প্রত্যাশা, ক্ষুধা দারিদ্র মুক্ত শোষণ মুক্ত একটি সোনার বাংলা আমরা প্রতিষ্ঠা করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মিস্টার শাহজাহান খান আপনার বক্তব্য এবং মূল্যবান সময়ের জন্য। আমি আজকের এই ওয়েবিনার ইতি টানবার জন্য অনুরোধ করছি আজকের সভার সভাপতি, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিরিয়াস এর চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ। এটা ই করি না, আমার মোবাইল বসতেছে মনে হয়। জি, আমরা শুনতে পাচ্ছি। স্যার আনমিউট করা আছে স্যার, আপনি কথা কন্টিনিউ করুন। ভিডিওটা অন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিও আমরা দেখতে আমরা শুনতে পাচ্ছি। ওকে, শুনতে পাচ্ছেন? ওকে ওকে, সরি যে আমার এখানে একটু ডিস্টার্ব হয়েছিল, একটা বাইরে থেকে একটা ফোন ঢুকে গেছিল। ধন্যবাদ। আপনার আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। থ্যাংক ইউ। ওকে, এখন শোনা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে? ওকে, ধন্যবাদ। আমার সমাপনী বক্তৃতায় আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আমি অ্যাড করব। তার আগে রেজা কিবরিয়া সাহেব চলে গিয়েছেন, উনি একটা কারেকশনে বলেছেন এই নূর খান সাহেবের, যে কাউকেই ট্রাভেল ব্যান দেওয়া হয় নাই, কিন্তু কথাটা সঠিক না। দুইজনকে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, বেনজির সাহেবকে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে এবং গ্লোবাল ম্যাগনিসকেতেও তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু একমাত্র ট্রাভেল একজনই, ওই মিফতাউদ্দিন, তাকে দেওয়া হয়েছে, স্টেট ডিপার্টমেন্ট থেকে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে। এটা একটা মাইনর কারেকশন, জাস্ট ফর দি রেকর্ড। আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি যে আমাদের বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ছোট বড় দল, এরা খুব বেশি তারা ওই বিদেশি
শক্তির উপরে, বিদেশি নিষেধাজ্ঞার উপরে খুব বেশি জোর দিচ্ছেন। তারা মনে করতেছেন এই আটলান্টিক পারের এই নিষেধাজ্ঞার মাধ্যমেই এই বাংলাদেশে আমাদের এই মানবাধিকার এস্টাবলিশড হয়ে যাবে। আমার কাছে কিন্তু জিনিসটা আমাদের জাতীয় জীবনের রাজনৈতিক দলগুলির দুর্বলতা বলেই মনে হয়। তারা নিষেধাজ্ঞা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে মানবতা, হিউম্যান রাইট যদি এস্টাবলিশ করতে হয় তবে আমাদের নিজেদেরই কাজ করতে হবে। যেমন এই যে আইন সালিসি কেন্দ্র নূর খান সাহেব করে যাচ্ছেন, তারা কিন্তু রিস্ক নিয়েই করে যাচ্ছেন, ব্যাপক তারা রিস্ক নিচ্ছেন এবং তারা কিন্তু এটা চালিয়ে যাচ্ছেন। এরকম আরো অর্গানাইজেশন আছে দেশের ভিতর থেকেই তারা মানুষের অধিকারের কথা, আমাদের যে সাংবিধানিক রাইট টু লাইফ, সবচেয়ে বড় রাইট, সেইটার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি মনে করি কি এটাই ইতিবাচক দিক। এই দেশের ভিতরে আমাদের এই বাংলাদেশে সকল লোকের যদি নিরাপত্তা, রাইট টু লাইফ, বাক স্বাধীনতা যদি আমরাই এস্টাবলিশ করতে পারি, আমাদের তো বিদেশিদের উপরে কোনো ভরসা করতে হয় না, করারও দরকার নেই। এবং বিদেশিদের মাধ্যমে কখনোই রাইট কিন্তু এস্টাবলিশ হয় না। যারা এই ভাবতেছেন যে আটলান্টিকের পার থেকে একটার পর একটা নিষেধাজ্ঞা আসবে আর দেশে সব রকমের মানবাধিকার, বাক স্বাধীনতা এস্টাবলিশ হয়ে যাবে, তারা খুব সম্ভব চাঁদের আলোয় কাপড় শেখানোর চেষ্টা করতেছেন। তাদেরকে রিস্ক নিতে হবে, এই নূর খান সাহেবদের মতো রিস্ক নিতে হবে, মানুষের সরকারের হাতে নিগৃহীত হইতে হবে, জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তার মাধ্যমেই কিন্তু আমরা একটা সভ্য জাতি হয়ে দাঁড়াতে পারবো। আর একটা বিষয়, আমি জহিরুদ্দিন স্বপন সাহেব অত্যন্ত সুন্দরভাবে, প্রাঞ্জল ভাবে অনেক কথা বলছেন এবং আবার কিছু কথা বলেন নাই, সেটাই আমি বলতে চাচ্ছি। আপনি বলছেন যে 18 কোটি লোকের ভয়তে সবাই, মানে রাজনীতিবিদরা আর মানুষজন খুন করবে না, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করবে না। তাহলে একটা প্রশ্ন করি, 2003 সালে তো তখন 18 কোটি ছিল না, 16 কোটি লোক ছিল। 16 কোটি লোকটা তো আপনারা ভয় পান নাই। আপনাদের সরকার লিস্ট করে আপনারা বলেন যে তারা ছিল বিএনপি সন্ত্রাসী। বিএনপি সন্ত্রাসীদের কি রাইট টু লাইফ নাই? তাদের বুকের উপরে বুট করে দূরের থেকে লাফিয়ে পড়ে পাঁজর ভেঙে দেওয়া হয়েছে এবং সেটাকে আপনারা সবাই মিলে, আপনারা তখন আপনি এমপি, আপনি কিন্তু বলছেন যে ইনডেমনিটি। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান খান সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আমরা তার প্রতি কৃতজ্ঞ। অনেক সময় উনি মানুষের অধিকারের জন্য ব্যাপক রিস্ক নিয়ে দাঁড়াইছেন, আমরা এটা দেখেছি, এবং উনি সহজ সরল ভাবে, শক্তভাবে কথাটা বলেন। উনি যে জিনিসটা বলছেন, উনি কিন্তু একটা জোরালো বক্তব্য দিয়েছেন ক্রস ফায়ারের পক্ষে। এটা কিন্তু এই বক্তব্যটা অনেকেই হয়তো অবাক হইতে পারে যে মানুষ মেরে ফেলছে পুলিশে, মানুষের লাশের উপরে উল্লাস করতেছে। এই উল্লাসটা তো কোনো অবস্থাতেই কাম্য না। এই উল্লাসটা কোনো অবস্থায় কাম্য না। কেন তারা উল্লাস করতেছে? কারণ ওই যে অপরাধী, ওই যে খুনি, তার ভয়তে কেউ সাক্ষী দিতে যাইতে পারে না, সাক্ষী দিয়ে আসলে তাকে খুন করে ফেলানো হয়। এটা কিসের দুর্বলতা? আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতা। কঠিন ভাবে প্রতিটা ক্রস ফায়ার মানে হচ্ছে কি, প্রতিটা জাজের প্রতি, প্রতিটা বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করা হচ্ছে। জনগণ এই যে উল্লাস করে কি বলতে চাচ্ছে যে বিচারকরা, তোমাদের বিচারের কোনো নাই, মানে তোমাদের বিচার কার্যকরী না। এই কার্যকরী হচ্ছে পুলিশের গুলি। কিন্তু পুলিশকে তো বিচারিক ক্ষমতা দেওয়া হয় নাই। কখনোই এই জিনিসটা হইতে পারে না। বেসিক আইনের যে আপনার জাজ, প্রসিকিউটর, এক্সিকিউটর একই লোক তো হইতে পারে না। আপনার একজন থানা লেভেলের একজন ওসি কারো জীবন নেবে কি নেবে না, এটা তো এই ডিসিশনটা দিতে পারেন না আপনি। যখনই জাজরা কিন্তু যখন একজনকে মৃত্যুদণ্ড দেয়, সেই মৃত্যুদণ্ডটা কিন্তু অনেক চিন্তা ভাবনার পরে দেওয়া হয়। কিন্তু আবার যেটা এই যে জিয়াউর রহমান সাহেব, আসলে আমরাও দেখেছি যে এই এয়ারফোর্সের লোকগুলিকে কিভাবে পাঠাই দিত, ফাঁসি হয়ে যেত, বহু লোকের ফাঁসি দেওয়া হয়েছে। এটা তো লুকানোর কথা না। কিন্তু সেই রকম টেন্ডেন্সি জিয়াউর রহমান কিন্তু বর্তমানে যে জাজ সাহেবরা আছেন তাদের কাছে কিন্তু আইডল হয়ে দাঁড়াইছেন। একটা হত্যাকাণ্ড হলো 20টা লোকের ফাঁসি দিয়ে থুয়ে দিল। এগুলি হাইকোর্টও তাদেরকে রিভিউ করছে। সুতরাং আমাদের
এই জাতীয় জীবনে আমাদের যে মনোজগতের কথা আপনি বলছেন, মনোজগতে কিন্তু প্রতিহিংসা, জীবনের প্রতি এক ধরনের অবজ্ঞা, মারে দাও কি আছে, ক্রস ফায়ারে দিয়ে দাও, এই যে ক্রস ফায়ারে দিয়ে দাও এই কথাটা আমি অনেক জায়গায় শুনেছি, অনেকে টিভিতেও বলছেন, এটা কিন্তু ঠিক না। এটা আমাদের জন্য খুবই একটা, ক্রস ফায়ারে যদি মারতে হয়, সবচেয়ে বড় অপরাধী ছিল কর্নেল ফারুক, কর্নেল রশিদ, তারা তো ঢাকায় ঘুরে বেড়াইছে, তাদের তো আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করলাম না কেন? তার থেকে তো বড় অপরাধ তো আপনার ওই যে আপনার কি যেন আপনার মুরগি মিলন ছিল না, তাদেরকে আমরা ক্রস ফায়ারে দেই যে বড় অপরাধী করে, আর আমরা যুদ্ধ অপরাধীদেরকে সুন্দরভাবে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেলাম, যে বিচারিক প্রক্রিয়া হবে, তাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে, তাদের আমরা ক্রস ফায়ার দেয়নি কেন? আমি যাই এইসব কোশ্চেন আমি তুললাম, আমি এগুলির অ্যান্সার জানি না, তবে এইটা জানি যে ক্রস ফায়ার ইজ রং, ইট ইজ রং। কোনো অবস্থাকেই এটাকে জোরালো বক্তব্য রাখা যাবে না এটার পক্ষে। যেভাবেই হোক তাকে জুডিশিয়াল কিলিং করেন, আই হ্যাভ নাথিং এগেনস্ট ইট, কিন্তু তাকে বিচারের মধ্যে আনতে হবে, বিচার প্রক্রিয়াকে আরো বেশি শক্ত করতে হবে। এরা যে জামিন পায় কিভাবে? যখন একটা লোক, একটা কিলার 4% লোককে কিল করছে, তাকে যে জাজে এই জামিন দিচ্ছে, এই জামিন দেওয়াটাই তো অন্যায়, সেখানে আমরা কেন হাত দেই না? সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন, এটা অনেক কিছু আপনাদের কাছ থেকে জানতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মিস্টার চেয়ার ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। কথা ঠিক, এবং এই বিষয়ে কোনো ভিন্ন মত নেই, যদিও রাজনীতিবিদরা নানাভাবে বিষয়গুলোকে উপস্থাপনের চেষ্টা করেছেন, দেখবার চেষ্টা করেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, একটি ক্ষেত্রেও নয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যে কোনো অপরাধীর বিচার পাওয়ার অধিকার রয়েছে, আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে, সেটি করতে হবে, এবং অপরাধী হলে সেটি প্রমাণিত হলে অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি যেটি পাওয়া উচিত আইন অনুযায়ী সেটি যেন নিশ্চিত করা হয়। এবং এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমের কথা বলি, এগুলোর সঙ্গে দেশের যে কালো আইন, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনগুলো বাতিল করতে হবে, গুমের মতো ঘটনাবলী থেকে দেশকে উদ্ধার করতে হবে। সব মিলিয়ে আসলে দেশটাকে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নিয়ে যেতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই প্রবণতাগুলো অনেক ক্ষেত্রে কমে আসবে, এবং সে কারণে গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে, শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে, এবং এর জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে, একটা রাজনৈতিক নতুন বন্দোবস্তের মধ্যে তাদের আসতে হবে। যারা আলোচনায় অংশ নিলেন, মিস্টার শাহজাহান খান, মিস্টার জহিরুদ্দিন স্বপন, অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ডক্টর রেজা কিবরিয়া, মিস্টার মোহাম্মদ নূর খান এবং অ্যাম্বাসাডার মোহাম্মদ শফিউল্লাহ আমাদের সঙ্গে এই আলোচনা অংশ নেবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যে সকল সাংবাদিক বন্ধু টেলিভিশন থেকে, বিভিন্ন পত্রিকা থেকে এবং অনলাইন পোর্টাল থেকে আমাদের এই আলোচনায় সংবাদ সংগ্রহের জন্য যোগ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ আমার সকল সহকর্মীকে। এবং বাংলাদেশ নিরাপদে থাকুক, বাংলাদেশের সকল জনগণ নিরাপদে থাকুক, এবং ভয়ের যে কোনো আবহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারুক, এরকম একটা সমাজ রাষ্ট্র আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি, এই অঙ্গীকার আমরা সবাই মিলে করি। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য, সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও আপনাদের সবার জন্য শুভকামনা। সেই সঙ্গে যারা ইউটিউবে, ফেসবুকে, টুইটারে আমাদের সঙ্গে ছিলেন, এই অনুষ্ঠান দেখলেন, তাদেরকেও সকলকে ধন্যবাদ। সবার জন্য আরো একবার শুভকামনা।